হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথামেটিশিয়ান। আজ তোমাদের ক্লাস 10-এর নতুন চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে ম্যাথসের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের চ্যাপ্টারে বা দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারে তোমাদের অনেক টুকরো টুকরো নতুন জিনিস তোমরা আগে হয়তো শিখেছো, অথবা টুকরো টুকরো অনেক জিনিস তোমাদেরকে এটা জানতে হবে। আগে যারা জানো তারা খুব ভালো, আর যদি না জানো তাহলে শিখে নাও। অনেক টুকরো টুকরো জিনিস আছে যেগুলো না জানলে এটা বোঝা যাবে না। তো চলো শুরু করা যাক এই চ্যাপ্টারটা, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। নামটাই হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট। এখানে অনেক জিনিস আমাদেরকে জানতে হবে। প্রথমেই জেনে নিই যে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল নামটা কেন, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, প্রথমে অ্যাকচুয়াল কেন নামটা হয়েছে। আচ্ছা, সবার প্রথমে এটা জানতে গেলে আমাদের জানতে হবে চলরাশি। চলরাশি, হোয়াট ইজ চলরাশি। আরেকটা জিনিস আছে, চলরাশি জানলে তার সাথেও জানতে হবে তোমাকে হোয়াট ইজ ধ্রুবক। চলরাশি কি আর ধ্রুবক কি? চলরাশি হলো বীজগণিতে সেই সব সংখ্যাকে চলরাশি বলে যেসব সংখ্যাগুলো বা যেসব এক্সপ্রেশন বলো, ওগুলোকে সংখ্যা তো বলবো না, ABCD XYZ, যেসব এক্সপ্রেশনগুলোর মান বা ভ্যালু ফিক্সড নয়, ঠিক আছে, যেসব জিনিসের মান পরিবর্তন হতে থাকে তাদেরকে চলরাশি বলে। মানে যে রাশি চলে বেড়ায় তাদেরকে চলরাশি বলে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি যদি লিখি x + y সমান সমান 10, তাহলে বলো x এর মান আমি 1 ধরতে পারি, y এর মান 9 ধরতে পারি, তাহলেই আমি 10 পাবো। ঠিক আছে, x এর মান তুমি 2 ধরতে পারো, y এর মান 8 ধরতে পারি, তাহলে আমি 10 পাবো। x এর মান 3 ধরতে পারি, y এর মান 7 ধরতে পারি, তাও 10 পাবো। এরকম অনেক করা যাবে এখানে। 0 + 10, 9 + 1, ঠিক আছে, 8 + 2, 5 + 5, অনেক কিছু করা যাবে। তো এই x এর মান কি তাহলে কোথাও ফিক্সড হলো? x এর মান যখন 1 তখন y এর মান হচ্ছে 9। তাহলে x এর মান তো 1 বলে 1 কি ফিক্সড করা যায় না? x এর মান তো 1 থেকে আমি 2 ভাবতে পারি। x এর মান যখন 2 হবে তখন y এর মান তোমার 8 হবে। তাহলে x এর মান কি এখানে ফিক্সড হলো? x এর মান আমি 1 ধরেছি মানে সবসময় কি x সমান সমান 1 বসাবো? কিন্তু সেটা নয়। তাহলে চলরাশি কি? চলরাশির মানেই হলো যে x এর মান আমি যখন আমার ইচ্ছা মতো বা প্রয়োজন মতো আমি যেটা খুশি ধরতে পারবো, এবং সেই ধরার উপর আমার নির্ভর করছে, এবং সেটা একটা কোনো ফিক্সড মান নয়। আমি এখানে x 6 ও ধরতে পারি। x যদি 6 ধরি তাহলে রেসপেক্টিভলি y এর মানও পরিবর্তন হবে। যে জিনিসের মান এরকম চলে বেড়ায় অর্থাৎ পরিবর্তনশীল তাদেরকে বলা হয় চলরাশি। কিন্তু ধ্রুবক, ধ্রুবক কাকে বলে? যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা। আমরা যে সংখ্যা পড়ে আসি 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 10, 12, 100, ঠিক আছে? যে কোনো সংখ্যা, এদেরকে আমাদের ধ্রুবক রাশি বলা হয়। কেন ধ্রুবক রাশি বলা হয়? কারণ আমি যদি কোথাও 5 লিখি, ঠিক আছে? সেটা যেখানেই হোক, এখানে লিখি, অঙ্কে লিখি, ভৌতবিজ্ঞানে, জীবনবিজ্ঞানে, ইন্ডিয়াতে, আমেরিকাতে, যেখানে খুশি লিখি, 5 মানে সেটা 5। 5 এর ভ্যালু 5, দ্যাট ইজ ইউনিভার্সাল, মানে সেটা কোনোদিন বদলাবে না। ঠিক আছে? তাহলে যে জিনিস কোনোদিন বদলায় না, অর্থাৎ যে জিনিস একদম স্থির থাকে অর্থাৎ কনস্ট্যান্ট, সেই জিনিসকে বলা হয় ধ্রুবক। ঠিক আছে? হয়ে গেল। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমাদের নামের মধ্যে দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? তাহলে একচল বিশিষ্টতা হয়ে গেল। তাহলে যে সমীকরণে একটাই চল থাকবে বা একটাই চলরাশি থাকবে, সেই সমীকরণটাকে বলা হবে একচলের সমীকরণ। এবারে আসছি দ্বিঘাত। এবারে জানতে হবে হোয়াট ইজ ঘাত। ঠিক আছে? ঘাত কাকে বলে? ঘাত মানে হচ্ছে পাওয়ার। ঘাত মানে হচ্ছে পাওয়ার। আমরা যেটাকে ইংরেজিতে টু দ্য পাওয়ার বলি, সেই পাওয়ারই আরেকটা নাম হচ্ছে ঘাত, আরেকটা নাম হচ্ছে সূচক। সেই পাওয়ারকেই আবার বলা হয় ইনডেক্স। তাহলে যে কোনো পাওয়ারকেই বলা হবে ঘাত। আমি যদি বলি x এর মাথায় কিউব, তাহলে x এর এখানে পাওয়ার কত? x এর এখানে পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ x এর ঘাত এখানে 3। আমি যদি বলি 5 এর মাথায় 7, তাহলে এটাকে কি বলা হবে নামটা? এটার তো কিউব নাম, কিন্তু এটার নাম কি? 5⁻7। তাহলে এই যে মাথায় যেটা লিখছি সেটাকে বলা হয় পাওয়ার অর্থাৎ ঘাত। তাহলে এটা তো একটা সংখ্যা বা একটা কোনো বীজগাণিতিক এক্সপ্রেশন বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন এর ঘাত বললাম। কিন্তু সমীকরণের আবার ঘাত কি? দ্বিঘাত সমীকরণ, তাহলে সমীকরণেরও নিশ্চয়ই একটা ঘাত আছে। সমীকরণের ঘাত কাকে বলে? দেখো, একটা সমীকরণ, পরের পাতায় চলে যাই। একটা সমীকরণ, ধরে নাও একটা সমীকরণ দিয়েছে x³ + 3x² - 5x + 7 = 0। এর একটা সমীকরণ দিয়েছে। তো এই সমীকরণে তোমার ঘাত কি? ঘাত কি হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি x এর ঘাত 3, এখানে দেখতে পাচ্ছি x এর ঘাত 2, এখানে দেখতে পাচ্ছি x এর ঘাত 1, আর এখানে কোনো x নেই, তার মানে এখানে x এর ঘাত
আমার 0। তাহলে আমি তো এখানে অনেক ঘাত দেখতে পাচ্ছি 3, 2, 1, এখানে 0। তাহলে কোন ঘাতটা বলবো সমীকরণের ঘাত? সমীকরণের ঘাত সেটাকেই বলবো সর্বোচ্চ পাওয়ারকে ঘাত বলবো কার? চলরাশির। সর্বোচ্চ পাওয়ার থাকবে যেটা চলরাশি, ঠিক আছে? কোনো চলরাশি। কোনো চলরাশির সর্বোচ্চ যে ঘাত থাকবে সেটাকে বলা হবে সমীকরণের ঘাত। সমীকরণের ঘাত, ঠিক আছে? তাহলে আমি যদি এই সমীকরণটাকে অ্যাজ এ এক্সাম্পল ধরে নিই, তাহলে এই সমীকরণের চলরাশি কি আছে? চলরাশি এখানে শুধুমাত্র x আছে, x আছে, x আছে। তাহলে এটা হলো এক চল বিশিষ্ট। কারণ পুরো সমীকরণে আমার একটাই চলরাশি আছে যেটা হচ্ছে x। তাহলে x যদি চলরাশি থাকে তাহলে তার ঘাত কত এখানে? তার ঘাত সর্বোচ্চ ঘাত ৩। তাহলে এই সমীকরণের ঘাত কত হবে? এটা হচ্ছে ৩ ঘাতের সমীকরণ, ঠিক আছে? ৩ ঘাত বা অথবা ত্রিঘাত বলে। ৩ ঘাতের সমীকরণ। তাহলে এই সমীকরণের ঘাতের সংখ্যা কত? তাহলে ৩। তাহলে আমাদের তো ৩ ঘাত পড়তে হবে না। আমাদের কি পড়তে হবে? আমাদের দ্বিঘাত পড়তে হবে। তাহলে দ্বিঘাত, তাহলে x এর সবথেকে বড় পাওয়ার ২। তার মানে x স্কয়ারের উপরে আর কোনো আমাদের ঘাত থাকবে না দ্বিঘাত সমীকরণে। তাহলে আমি যদি বলি যে x স্কয়ার প্লাস 2x প্লাস 6 0 অথবা x স্কয়ার সমান 6x মাইনাস 5, এই ধরনের ইকুয়েশনগুলো, এটা একটা ইকুয়েশন অর্থাৎ সমীকরণ, এটাও একটা ইকুয়েশন অর্থাৎ সমীকরণ। তাহলে এই ধরনের সমীকরণগুলোতে কি হচ্ছে? x এর সবথেকে বেশি পাওয়ার কত আছে? x এর সবথেকে বেশি পাওয়ার আছে ২। তাহলে এটা গেল আমাদের দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ তাহলে কাকে বলে? বোঝা গেল যে সমীকরণের চলরাশির সর্বোচ্চ ঘাত ২ তাকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এবারে আমাদের বুঝতে হবে যে একটা আমাদের টার্ম আছে, সেই টার্মটার নাম হচ্ছে সহগ। সহগ। এই টার্মটা লাগবে। আমি একবারেই এখানে বলে দিই, ডিসকাস করে দিই। সমীকরণে তোমার অনেক চলরাশি থাকে। ঠিক আছে? চলরাশির সহগ হয়। ঠিক আছে? চলরাশির হয় সহগ। সহগকে ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট। সহগকে ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট। আমি যদি বলি যে 5x স্কয়ার, 5x স্কয়ার, তাহলে 5x স্কয়ারের তোমার x স্কয়ারের কোএফিসিয়েন্ট অর্থাৎ x স্কয়ারের সহগ কি হবে? 5। ঠিক আছে? আমাকে যার সহগ বলবে, ধরো x স্কয়ারের সহগ বলল, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? x স্কয়ারকে বাদ দিয়ে তার সাথে যেটা গুণ থাকবে, x স্কয়ারের সঙ্গে এখানে 5 গুণ আছে, তাহলে 5 টা হবে x স্কয়ারের সহগ। এবার এখানে যদি বলা হয় 5x স্কয়ার y, এইখানে তোমাকে জিজ্ঞেস করল যে x স্কয়ারের সহগ কত? অর্থাৎ x স্কয়ার কোএফিসিয়েন্ট কত? তাহলে তোমাকে বলতে হবে x স্কয়ারের সাথে যা গুণ আছে। তার মানে তুমি লিখবে x স্কয়ার ইনটু 5y। তাহলে x স্কয়ারের কোএফিসিয়েন্ট এখানে কত হবে? x স্কয়ারের কোএফিসিয়েন্ট হবে এখানে 5y। ক্লিয়ার? কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগ কিন্তু চলরাশি নিয়েও হতে পারে, চলরাশি ছাড়াও হতে পারে। চলরাশি নিয়ে কে বলবো শুধু সহগ, আর চলরাশি ছাড়া যদি কোনো নাম্বারে অর্থাৎ সংখ্যাতে সহগ হয় সেটাকে বলবো সংখ্যামূলক সহগ অর্থাৎ নিউমেরাল কোএফিসিয়েন্ট বা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, যেটা খুশি সেটা বলবো। তাহলে বোঝা গেল সহগ কাকে বলে? যার সহগ বের করতে বলবে সেইটার সাথে যে পাবলিক গুণ থাকবে সেটা হবে তার সহগ। আমি যদি এখানে অ্যাজ এন এক্সাম্পল ধরো x স্কয়ার y z, এখানে x স্কয়ার y z লিখলাম, এখানে বললাম যে আমি x স্কয়ারের সহগ কত? x স্কয়ারের সহগ, তাহলে তুমি বলবে x স্কয়ারের সাথে কে মাল্টিপ্লাই রয়েছে? y আর z মাল্টিপ্লাই রয়েছে। তাহলে x এর স্কয়ারের সহগ y আর z। ক্লিয়ার হলো? নেক্সট যদি বলে y এর সহগ কত? তাহলে y এর সহগ তুমি কি বলবে? যে y এর সাথে কে মাল্টিপ্লাই আছে, তাহলে y এর সাথে আছে x স্কয়ার আর z, তাহলে x স্কয়ার z হবে y এর সহগ। এইভাবেই চলছে। কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণে এরকম এত জটিল আসে না। আমাদের দ্বিঘাত সমীকরণ খুব সোজা আসে। আমাদের একটা দ্বিঘাত সমীকরণ বলে দিল, ধরো এই এক্সাম্পলটা নিয়ে নিচ্ছি। x স্কয়ার প্লাস 2x প্লাস 6 0। এখানে তোমাকে জিজ্ঞেস করবে যে x স্কয়ারের সহগ কত? তাহলে তুমি দেখবে যে x স্কয়ারের সাথে, আমি এটা মুছে দিচ্ছি এইটুকু। যদি বলে x স্কয়ারের সহগ কত? তুমি বলবে x স্কয়ারের সাথে কে গুণ আছে। x স্কয়ারের সাথে তুমি দেখতে পাচ্ছ এখানে কেউ গুণ নেই। তার মানে কেউ গুণ নেই মানে কত গুণ আছে? 1 গুণ আছে। তাহলে x স্কয়ারকে তুমি নিশ্চয়ই x স্কয়ার মানে x স্কয়ার ইনটু 1 লিখতেই পারো। তাই না? তাহলে x স্কয়ারের সাথে সবসময় 1 গুণ থাকবেই এবং কোএফিসিয়েন্ট সবসময় 1 এখানে থাকবে। যদি কোএফিসিয়েন্ট না দেখা যায় তাহলে সেটা সবসময় তুমি ধরে নেবে 1 আছে। তাহলে এখানে x স্কয়ারের সাথে কত গুণ আছে? এখানে 1 গুণ আছে। ঠিক আছে? তাহলে x স্কয়ারের সহগ কত হবে? এটা 1। x এর সহগ কত হবে? x এর সহগ, x এর সাথে কে গুণ আছে? 2। তাহলে x এর সহগ এখানে কত হবে? 2।
এখানে দেখো ৬, ৬ এর সাথে কি কোনো চলরাশি এখানে আছে? আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না যে এখানে চলরাশি নেই, কিন্তু এখানে থাকে x⁴, এখানে যেমন x², এখানে যেমন x⁴, এখানে থাকে x⁴। তাহলে x⁴ মানে কত? আমরা জানি কোনো নাম্বার বা কোনো জিনিসের যদি মাথায় 0 বার বসানো হয় তার ভ্যালু হয়ে যায় 1। তাহলে আমি এখানে এই যে 6 লেখা আছে, এই 6 টাকে আমি কি লিখতে পারি? 6 x⁴0। তাহলে x⁴0 যদি লিখি তবেই না আমি 6 1 করে এখানে 6 লিখতে পারবো। তাহলে দেখো x⁴0 র সহগ এখানে কত? ৬। তাহলে সহগ ব্যাপারটা খুবই সোজা। সহগ ব্যাপারটা হলো যার সহগ বলতে বলবে তোমাকে তার সাথে যেটা মাল্টিপ্লাই থাকবে সেটাই হবে তার সহগ। তাহলে এতক্ষণ আমরা কি বুঝলাম প্রথম থেকে? চলরাশি কাকে বলে? চলরাশি সম্পর্কে ধারণা হলো যে রাশি সবসময় মান পরিবর্তন করতে থাকে। ধ্রুবক যেগুলোর মান কখনো পরিবর্তন হয় না। যেমন ৫, ৬, ৭, ৮ আমি যেখানেই ৫, ৬, ৭, ৮ লিখি সেটা অ্যাজ এ ৫, ৬, ৭, ৮ই ক্যালকুলেট করা হবে বা ধরা হবে। সেটা কোনোদিন অন্য কিছু হবে না। তাহলে হয়ে গেল। এইবারে আমাদের ঘাত হলো, চলরাশি হলো, ধ্রুবক হলো, সহগ হলো। ঠিক আছে? এবার আসছি যেটা আমাদের আসল বিষয়, সমীকরণ। সমীকরণ, সমীকরণ। সমীকরণ বলতেই আমি একটা জিনিস এখানে তোমার মাথায় এলো। সমীকরণ আর একটা থাকে অভেদ। ঠিক আছে? সমীকরণ আর একটা থাকে অভেদ। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। কি সমীকরণ আর কি অভেদ? সমীকরণ সেইগুলোকেই বলব যেটার মধ্যে একটা সমান চিহ্ন থাকবে। সমান চিহ্নের বাঁ দিকে কিছু সংখ্যক পাবলিক থাকবে, সমান চিহ্নের ডান দিকে কিছু সংখ্যক পাবলিক থাকবে। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি একটা দাঁড়িপাল্লার মতো কাজ করবে, যেটা মাঝখানে হচ্ছে ওই হুকটা, বাঁদিকে কিছু থাকে, ডান দিকে কিছু থাকে এবং সেই বাঁদিকে যে পোরশন থাকবে মানে যতগুলোই থাক, এদিকে বাঁদিকে যাই থাক পুরোটা আর ডান দিকে যাই থাক পুরোটা, এদের মান সবসময় সমান হবে কারণ মাঝখানে সমান দেওয়া আছে। ঠিক আছে? এবার ধরে নাও একটা সমীকরণ 5x ইকুয়াল টু 5x ইকুয়াল টু তুমি ধরো এখানে 10। ঠিক আছে? তাহলে এটাকে আমি একটা সমীকরণ বলতে পারবো যেখানে x 5x বাঁদিকে আছে, 10 ডান দিকে আছে। তার মানে আমি এখানে বুঝতে পারছি 5x যা 10 ও তাই। তাহলে এখান থেকে তুমি x কত লিখলে এটা তুমি বলতে পারবে যে ঠিক হবে। x এর জায়গায় তুমি 2 রাখবে। ৫ এর সাথে 2 গুণ করলে তবেই তুমি ১০ পাবে। ঠিক আছে? তাহলে x এর মান এখানে কত তুমি বলবে? x এর মান এখানে 2 বলবে। 2 ছাড়া কিন্তু অন্য কোনো x এর মান এখানে বসাতে পারবে না। ঠিক আছে? তাহলে এইটাকে বলা হয় সমীকরণ। কিন্তু অভেদ, অভেদও সমীকরণের মতোই দেখতে, কিন্তু একটা পার্থক্য আছে সেখানে। সেটা কি? না, অভেদ হলো তুমি এখানে x এর মান, এখানে x এর মান তুমি যা খুশি দিতে পেরেছো। পেরেছো? পারোনি। শুধু x এর মান ২ ছাড়া তুমি যদি ১ বসাও তাহলেও এটা হবে না। x এর মান ৩ বসাও তাহলেও দেখো ৩ ৫ ১৫ হয়ে যাবে। এটা স্যাটিসফাই করবে না। ঠিক আছে? তাহলে এটাকে যদি ঠিকঠাক করতে হয় তাহলে আমাকে ২ ই বলতে হবে। তাহলে x এর মান ২ ছাড়া আর সম্ভব নয়। কিন্তু অভেদে এইরকম চলরাশির তুমি যা মান বসাবে সেটাতেই স্যাটিসফাই করে যাবে। সেটাতেই তোমার এটা মিলে যাবে। স্যাটিসফাই করা মানে মিলে যাওয়া। এটাকে সিদ্ধ হওয়া বলে। এটা একটু পরেই আসতে হবে। কারণ দ্বিঘাত সমীকরণটা তোমাকে সিদ্ধ ব্যাপারটা বুঝতে হবে। তো এটাকে বলা হয় সিদ্ধ করা। তাহলে দেখো আমি যদি একটা সূত্র, যেকোনো সূত্র বলো, আচ্ছা কালিটা চেঞ্জ করে নিই। যেকোনো রকম একটা সূত্র বলো যে a প্লাস b হোল স্কয়ার। কি পাবো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার যদি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পেয়ে থাকি, তাহলে আমি এখানে a এর মান যা খুশি বসাতে পারি আর b এর মান আমি এখানে যা খুশি বসাতে পারি। আমি যদি এখানে a এর মান ১ নিই আর b এর মান এখানে ২ নিই, তাহলে আমি এখানে কত পাবো? 1 প্লাস 2 এর হোল স্কয়ার। তার মানে আমি এই যে লেফট হ্যান্ড সাইডে এটা কত পাচ্ছি? ২ আর একে ৩, ৩ এর স্কয়ার 9 পাবো। আর দেখো এইখানে যদি a এর জায়গায় আমি ১ আর b এর জায়গায় ২ বসাই, তাহলে এখানেও আমাকে a এর জায়গায় ১ আর b এর জায়গায় ২ যেখানে, যেখানে আছে সেখানেই বসাতে হবে। তাহলেও কিন্তু তুমি এখানে ৯ পাবে। a এর জায়গায় ১ বসাও তাহলে ১ এর স্কয়ার ১ যোগ এখানে a এর জায়গায় ১ আর b এর জায়গায় তুমি ২ বসাবে। তাহলে a এর জায়গায় ১ বসালে ২ গুণ ১ গুণ b এর জায়গায় তুমি ২ বসাবে। তাহলে এখান থেকে কত পেলে? ২ দুগুণে ৪। ঠিক আছে? প্লাস b এর জায়গায় তুমি ২ বসাবে। তাহলে ২ এর স্কয়ার মানে এখানে কত পাবে তুমি? ২ এর স্কয়ার মানে ৪ পাবে। ঠিক আছে? তাহলে এইখানেও তুমি এই যে এইটা সমান, সমান কত লিখবে? দেখো ২ দুগুণে ৪, ৪ এ ৪ ৮ আর ১ এ ৯। তাহলে এখানেও তুমি ৯ পেলে। তাহলে এদিকেও ৯ পেলে, এদিকেও ৯ পেলে। তুমি যেকোনো মান নিয়ে দেখতে পারো। এটা শুধুমাত্র 1 আর 2 এর জন্য নয়। এটা তুমি ১০০, ১,০০,০০০, ১০,০০,০০০, ১৫৫, ১৭৫, ২৫ যা খুশি মান নিয়ে দেখতে পারো। তবে হ্যাঁ, এর যা মান নেবে দুপাশেই কিন্তু এর সেম মান বসাতে হবে।
বি এর যা ভ্যালু নেবে দুপাশে কিন্তু সেম ভ্যালু বসাতে হবে। সেম ভ্যালু যদি না বসাই তাহলে কিন্তু হবে না। তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না? তাহলে কেসটা বোঝা গেল অভেদ আর সমীকরণের। সমীকরণ থেকে আমি এক্সাক্ট ১ টা কি ২ টো কি ৩ টে জিনিস পাবো x এর মান। কিন্তু অভেদে আমি x এর বা y এর বা চলরাশি a, b যাই থাক সেটার আমি যে কোনো মানেই সেটাকে মিলে যাবে। যে কোনো মানেই সেটাকে সিদ্ধ করবে। বোঝা গেল? সমীকরণ আর অভেদের। এবারে দেখো আমাদের একপদী, দ্বিপদী আর বহুপদী এটা সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে। একপদী জিনিস কি? দ্বিপদী যেমন পদ। হোয়াট ইস পদ? পদ কি জিনিস? এটা সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে। ইংরাজিতে এটাকে বলা হয় টার্ম। ঠিক আছে? দেখো আমি একটা সংখ্যা লিখছি 5x প্লাস 3 এই যে এক্সপ্রেশন, অ্যালজেব্রিক এক্সপ্রেশন অর্থাৎ বীজগাণিতিক যে এক্সপ্রেশনটা লিখলাম 5x প্লাস 3 এখানে তোমার কটা পদ আছে? তুমি বলবে যে এখানে একটা 5x আছে, এখানে একটা 3 আছে। তাহলে এটা ২ টো পদ আছে। ২ টো পদ। ঠিক আছে? কিন্তু যদি আমাকে এরকম একটা দেয় 5x গুণ 3y যোগ 5y গুণ 2z এই যে আমি এখানে এত বড় একটা জিনিস লিখলাম, এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের তোমার পদ সংখ্যা কটা বা কটা পদ আছে? তুমি বলবে এখানে 5x আছে ১ টা, 3y ২ টো, 5y ৩ টে আর 2z ৪ টে। ৪ টে পদ বলবে, তাই তো? ৪ টে পদ। যেই ৪ টে পদ বলবে তোমার অ্যান্সার হয়ে গেল ভুল। কেন? তাহলে পদ কাকে বলে? পদ হচ্ছে একটা টার্ম, ইংরেজিতে বলা হয় একটা টার্ম বা একটা সংখ্যা। সেই সংখ্যাটাকে পদ বলা হয় এবং সেই সংখ্যাটার সাথে যদি কোনো গুণ চিহ্ন অথবা ভাগ চিহ্ন থাকে তাহলে সেই পুরো জিনিসটাকে একটা পদ হিসাবে ধরা হয়। এবার তুমি বলো ৫ সোজা করে বলছি ৫ প্লাস ৩ 5 প্লাস 3 এইটাকে কটা পদ আছে বলবে তুমি? তাহলে বলবে তুমি ৫ এর সাথে ৩ যোগ হচ্ছে, ৫ এর সাথে ৩ যোগ হয় ৮ হচ্ছে। তাহলে এখানে ২ টো পদ আছে। খুব ভালো কথা। কিন্তু তোমাকে যদি বলা হয় ৫ ইন্টু ৩ তাহলে বলো এখানে কটা পদ আছে? তাহলে ৫ ইন্টু ৩ মানে তুমি ১৫ লিখবে। ঠিক আছে? তাহলে যাই ১৫ সেটাই হচ্ছে ৫ ইন্টু ৩। তাহলে মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে গুণ চিহ্ন থাকলে সেটাকে একপদী হিসাবে ধরা হয়। ৫ ইন্টু ৩ কে তুমি ৩ ইন্টু ৫ ও লিখতে পারো। ঠিক আছে? যাই লেখো সেটা ১৫ কেই বোঝাবে। ঠিক আছে? কিন্তু যদি মাঝখানে যোগ বা বিয়োগ থাকে তাহলে সেটা পদ আলাদা হয়ে যায়। তাহলে কি বুঝলে? পদ কিভাবে নির্বাচন করবে? যদি মাঝখানে গুণ অথবা ভাগ থাকে তাহলে সেটা কিন্তু এক পদ হিসাবে ধরা হয়। কিন্তু মাঝখানে যোগ বিয়োগ যদি থাকে তাহলে যতগুলো জিনিসের মধ্যে যোগ বিয়োগ থাকবে ততগুলো জিনিসকে আমার পদ বলা হয়। তাহলে ততটা পদ। এবার এই যে উদাহরণটা একটু আগেই দিয়েছিলাম সেই উদাহরণে ফিরে এসো এই উদাহরণটাই। এখানে দেখো কটা পদ আছে। তাহলে তোমাকে পদ নির্ণয় করার জন্যে সবার ১ম এ আগে প্লাস আর মাইনাস চিহ্ন দেখতে হবে। প্লাস অথবা মাইনাস এই দুটো চিহ্নর মধ্যে কি, কি আছে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ পুরো এই যে পুরো জিনিসটাই একটাই প্লাস আছে। এই দেখো এইখানে একটা প্লাস আছে। তাহলে একটা প্লাস মানে তুমি বুঝে নাও যে দুটো জিনিসের মধ্যে যোগ বিয়োগ হচ্ছে। দুটো জিনিসের মধ্যে যোগ হচ্ছে। ব্যাস। তার মানে তোমার দুটো পদ আছে। ঠিক আছে? তোমাকে এখানে যদি এটা আরো বাড়িয়ে দিত যে 5x ইন্টু 3y প্লাস x ইন্টু 2 মাইনাস 3y ইন্টু ইন্টু বল ইন্টু এখানে লিখছি না, এখানে একটু ভাগ দিয়ে দিচ্ছি 3y বাই z। এই যে এই বড় পদটা, এই বড় পদ বলছি এটা বড় হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন। এই ইকুয়েশনটা তোমাকে দিল সরি ইকুয়েশনও নয়, এটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলব। কারণ ইকুয়েশন কাকে বলে বা সমীকরণ কাকে বলে? যখন সমান চিহ্ন থাকবে তখনই তাকে সমীকরণ বলব। আদারওয়াইজ তাকে সমীকরণ বলতে পারবো না। তাহলে এটাকে বলব এক্সপ্রেশন, রাশিমালা যেটাকে বলা হয় বাংলাতে। তো এক্সপ্রেশনের তোমার কটা পদ আছে? তাহলে তুমি আবার কি দেখবে যেখানে প্লাস আর মাইনাস কি, কি আছে? কটা প্লাস আছে বা কটা মাইনাস আছে? তাহলে দেখো এখানে একটা প্লাস আছে এখানটা আর একটা মাইনাস আছে। তাহলে তুমি বুঝতে পারছো যে এখানে আমি অন্য কালিতে ধরো সবুজ কালি এই কালিতে করছি। এখানে দেখো যোগ আর বিয়োগ কিসের, কিসের মধ্যে হচ্ছে? তাহলে এই একটা বাক্স, এই বাক্সটার সাথে এই বাক্সটার যোগ আছে। আর এই বাক্সটার সাথে এই বাক্সটার বিয়োগে আছে। তাহলে তুমি বুঝে যাবে যে এখানে কটা পদ আছে। তাহলে এখানে কটা পদ আছে? ১ নম্বর পদ এটা, ২ নম্বর পদ এটা আর ৩ নম্বর পদ এটা। তাহলে এখানে ৩ টে পদ আছে। বুঝতে পারলে? তাহলে পদ কিভাবে নির্ণয় করতে হয় বা পদ কিভাবে চেনে সেটা বুঝিয়ে দিলাম। তাহলে এইটাকে কি বলব?
ত্রিপদী, অর্থাৎ ৩ টে পদ আছে। এই এক্সপ্রেশনে ৩ টে পদ আছে। তাহলে এই ৩ টে পদের মধ্যে এখানে গুণ থাকতে পারে। 5x into 3y এটা গুণ থাকতে পারে। কিন্তু এটা অ্যাজ এ হোল বা সম্পূর্ণটাকে একটা পদ বলা হবে। তাহলে গুণ আর ভাগ থাকলে সেটা কিন্তু আলাদা পদ হিসাবে বেছে নিই না আমরা। তুমি এটাকে এরকম বাক্স হিসাবে বুঝতে পারো। মানে ইমাজিনেশন যদি থাকে তাহলে ইমাজিনেশনে তোমার সুবিধা হবে বাক্স। তাহলে কটা বাক্সের মধ্যে তোমার যোগ আর বিয়োগ আছে সেটা দেখলেই তুমি বুঝে যাবে পদ কি বা কটা পদ আছে। বুঝতে পেরেছো? এবারে আমাদের একপদী, দ্বিপদী, বহুপদী। একটা পদ থাকলে একপদী, দুটো পদ থাকলে দ্বিপদী, আর দুটোর বেশি পদ থাকলে সেটাকে আমরা বলবো বহুপদী। সংখ্যামালা অথবা রাশিমালা এক্সপ্রেশন যদি সমীকরণ বলা হয় তাহলে সমীকরণ। ঠিক আছে? নেক্সট আমাদের যেটা শিখতে হবে সেটা হলো দ্বিঘাত সমীকরণের রূপ, সাধারণ রূপ। তাহলে সাধারণ রূপ কার? দ্বিঘাত সমীকরণের। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আমরা কিভাবে লিখি? দেখো সাধারণ রূপ আমরা লিখি a x স্কয়ার প্লাস b x প্লাস c ইজ ইকুয়াল টু 0। যেহেতু একটা সমীকরণ সেহেতু এটার ইকুয়াল চিহ্নটা মাস্ট। ইকুয়াল চিহ্ন তোমাকে দিতেই হবে। ইকুয়াল চিহ্ন তুমি যদি না দাও তাহলে তুমি ওটাকে সমীকরণ বলতে পারবে না। ঠিক আছে? তাহলে ইকুয়াল টু 0। তাহলে এই যে এই এক্সপ্রেশন বা রাশিমালাটা 0 এর সাথে সমান হলো, কোন রাশিমালা? ax স্কয়ার প্লাস bx প্লাস c এই রাশিমালাটা 0 এর সাথে সমান হয়ে গেল। এইটাই হচ্ছে আমাদের সাধারণ রূপ দ্বিঘাত সমীকরণের। কেন দ্বিঘাত বলবো দেখে নাও ভালো করে। দ্বিঘাত সমীকরণের সংজ্ঞাতে আমি কি বলেছিলাম? যে একটা সমীকরণ থাকবে, সেখানে দেখো যে চলরাশিগুলো থাকবে তাদের সর্বোচ্চ পাওয়ার থাকবে যেটা, সেটাই হবে তার ঘাত। তাহলে দেখো এখানে x আছে শুধুমাত্র চলরাশি এবং x এর সর্বোচ্চ ঘাত কে আছে? সর্বোচ্চ ঘাত এখানে 2 আছে। তাই এটাকে দ্বিঘাত সমীকরণ বলবো। ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ বলবো। এবারে বুঝতে হবে যে এটা তোমার সহগগুলো আমাকে বুঝে নিতে হবে। তাহলে যদি বলে তোমাকে x স্কয়ারের সহগ, আর x স্কয়ারের সহগ তুমি কি বলবে? x স্কয়ারের সহগ হবে এখানে a। তাই তো? x এর সহগ তুমি কি বলবে? x এর সহগ হবে b। আর x টু দি পাওয়ার 0 এটা x মানে x টু দি পাওয়ার 1 আছে। তাহলে x স্কয়ার 2, x এর মাথায় 1, তারপরে x এর মাথায় 0। তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে? এর সহগ হবে c। দেখে নাও এখানে কিছু নেই মানে এটা x টু দি পাওয়ার 0 আছে। ক্লিয়ার হলো? তাহলে দ্বিঘাত সমীকরণে এটা সাধারণ রূপ। এবারে এই সাধারণ রূপ যার মানে যেকোনো সমীকরণকে আমি যদি এই সাধারণ রূপে প্রকাশ করতে পারি তাহলেই সেই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ বলবো। এবার পরীক্ষাতে বলবে যে এই সমীকরণ একটা দিল, যেকোনো একটা সমীকরণ দিয়ে দেবে, সমীকরণটাকে দিয়ে বলবে যে এটার সাধারণ রূপ লেখো, এরকম কিন্তু বলবে না। একটা সমীকরণ দিয়ে বলবে যে এই সমীকরণটা কি দ্বিঘাত সমীকরণ হবে? তখন আমাকে ওই সমীকরণটা দেখেই বুঝতে হবে বা কিছু উল্টোপাল্টা করে এদিক ওদিক করে সমীকরণটাকে বলতে হবে যে সেটা দ্বিঘাত সমীকরণ আদৌ কিনা। ঠিক আছে? এবারে সাধারণ রূপ বললাম, তাহলে সাধারণ রূপে ভালো করে দেখে নাও কি, কি থাকে। ভালো করে বুঝতে হবে এটা সাধারণ রূপে কি, কি থাকে। দেখো একটা x স্কয়ারের টার্ম থাকবে। x স্কয়ারের একটা টার্ম থাকবে। তারপরে x যুক্ত একটা টার্ম থাকবে আর একটা x বিহীন টার্ম থাকবে। তাহলে x স্কয়ারের যে টার্ম সেই টার্মের সহগ একটা হবে। ঠিক আছে? সেটা এর ভ্যালু যা খুশি হতে পারে। এর ভ্যালু তুমি ৫, ৬, ৭, ৮ অন্য কিছু হতে পারে। ABC বা PQR সেটাও হতে পারে। তাহলে x স্কয়ার ওয়ালা পদ থাকবে এবং তার একটা সহগ থাকবে। তার সাথে x ওয়ালা একটা পদ থাকবে এবং তার সাথে তার একটা যেকোনো সহগ থাকবে। কিছু যদি না থাকে তাহলে কত সহগ থাকে? সবসময় ১। সহগ একটা থাকবেই। তার সাথে x বিহীন একটা পদ থাকবে। x বিহীন পদ মানে যেটাকে আমরা বলি x0, x টু দি পাওয়ার 0। তাহলে x টু দি পাওয়ার 0 অর্থাৎ x বিহীন পদ, x টু দি পাওয়ার 0 মানে তো 1। তাহলে 1 টা তো x বিহীন পদ। তাহলে x টু দি পাওয়ার 0 ভাববো অথবা এটা x বিহীন পদ ভাববো যেটাতে x নেই, তার একটা সহগ থাকবে সেটা হচ্ছে সে নিজেই হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা অ্যাজ এ জেনারেল a বলি, এটা b বলি আর এটা c বলি। তাহলে হয়ে গেল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটাই হয়ে গেল আমাদের সাধারণ রূপ, একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? এবারে আসি একটা সমীকরণ যদি দিয়ে দেয় তাহলে আমাকে সমীকরণটা তো এই সাধারণ রূপে সাজিয়ে দেবে না। যে নাও থালায় ভাত সাজিয়ে দিয়েছি এবার খেয়ে নাও। এরকম তো পরীক্ষায় দেবে না। পরীক্ষা দিলে তো খুব ভালো কথা। যদি সাজিয়ে দেয় তাহলে আমি বলে দেবো এটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? আর যদি সাজিয়ে না দেয় তাহলে তখন কি বলবো? তখন আমাকে সমীকরণটাকে একটু নড়াচড়া করতে হবে, বাঁদিক ডানদিক করতে হবে। করে আমাকে যদি দেখি যে আমি এই ফর্মে নিয়ে যেতে পারছি তাহলে সেটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। এই ফর্মে আমাকে সাজিয়ে নাও দিতে পারে। বুঝতে পারছো? মানে এই ফর্মে সাজিয়েই দেবে সবসময়
সেটা নাও হতে পারে। চলো কিছু একটা উদাহরণ দেখে নিই। একটা দুটো উদাহরণ দেখলেই বুঝতে পারবো। ফার্স্ট উদাহরণ দেখো, ১ নম্বর উদাহরণ তোমাকে কি বলছে? দেখো যদি আমাকে দিয়ে দেয় x স্কয়ার মাইনাস আ 5x প্লাস 3 সমান, সমান 0 বলছে এটা কি দ্বিঘাত সমীকরণ? অবশ্যই দ্বিঘাত সমীকরণ। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? না এখানে x স্কয়ার একটা আছে, স্কয়ার যুক্ত পদ আছে। x যুক্ত একটা পদ আছে আর একটা x বিহীন পদ আছে। মাঝখানে প্লাস থাকুক, মাইনাস থাকুক সেটা ডাজন্ট ম্যাটার। সেটা আমি পরে আসছি। এখানে আমাকে যেটা দেখতে হবে একটা x স্কয়ার আলা পদ থাকবে, একটা x ওয়ালা পদ থাকবে আর একটা x বিহীন পদ থাকবে। তাহলেই হয়ে যাবে আমার সেটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? নেক্সট দেখো ২ নম্বর। ২ নম্বর তোমাকে যদি এরকম দেয় যে x স্কয়ার মাইনাস 5 0 এইটা কি দ্বিঘাত সমীকরণ? এইটা কি দ্বিঘাত সমীকরণ? তাহলে এখানে অনেকে ভাববে যে এটা দ্বিঘাত সমীকরণ মনে হচ্ছে, আমার মনে হচ্ছে না। কেন? কারণ আমি এখানে x স্কয়ার দেখতে পাচ্ছি। x স্কয়ার দেখতে পাচ্ছি কিন্তু x কে দেখতে পাচ্ছি না। x ছাড়া দেখতে পাচ্ছি। এখানে ৫ আছে। x স্কয়ার দেখতে পাচ্ছি কিন্তু x কে দেখতে পাচ্ছি না। এটাকে একটু ঘুরিয়ে লেখো। এটাকে যদি আমি এভাবে ঘুরিয়ে লিখি x স্কয়ার যোগ ০ ইনটু x যোগ, যোগ না এটা বিয়োগ আছে, বিয়োগ ৫ সমান, সমান 0। তাহলে x স্কয়ার প্লাস 0 ইনটু x মাইনাস 5 0। এইবার দেখো তো যে ax স্কয়ার প্লাস bx প্লাস c বা ওই ফর্মে এসেছে কিনা যেখানে তুমি একটা x স্কয়ারের টার্ম পাবে, একটা x এর টার্ম পাবে আর একটা তুমি x ছাড়া টার্ম পাবে। দেখো তো সেই ফর্মে লাগছে কিনা। যদি লাগে তাহলে এটা হবে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? একটু এদিক ওদিক করতে হবে। ৩ নম্বর তোমাকে যদি দেয় এরকম যে x ইনটু x মাইনাস 5 সমান, সমান 0 এইটা এবার যদি দিয়ে দেয় তাহলে তুমি কি করবে? এখানে তো তুমি দেখে মনে হচ্ছে যে এখানে কোনো x স্কয়ারের টার্ম নেই। তাহলে x এর স্কয়ারই যখন নেই তাহলে এটা তো দ্বিঘাত হতে পারবে না। কারণ আমাকে দ্বিঘাত হতে গেলে x এর সবথেকে বেশি পাওয়ার কত হতে হবে? ২। কিন্তু আমি তো এখানে x এর ২ পাওয়ার দেখতে পাচ্ছি না। এখানে x এর পাওয়ার ১, এখানে x এর পাওয়ার ১। তাহলে এটা কিভাবে আমি বলব যে দ্বিঘাত সমীকরণ? এটাও দেখো একটু নাড়াচাড়া করতে হবে, একটু এদিক ওদিক করতে হবে তবেই। দেখো এটা গুণ করে দাও। এটা তুমি যদি গুণ করে দাও তাহলে কি পাবে? x স্কয়ার মাইনাস 5x ইকুয়াল টু 0 তাই তো? তাহলে x স্কয়ার মাইনাস 5x ইকুয়াল টু 0 পেলে। তাহলে তুমি x স্কয়ার পেলে। তাহলে তুমি বুঝলে যে এটা দ্বিঘাত হতে পারে। ঠিক আছে? এবার ওই ফর্মে কি করে লিখব যে ax স্কয়ার প্লাস bx প্লাস c এই ফর্মে তো আমি পাচ্ছি না। x স্কয়ারের এখানে আছে এদিকে x এর আছে কিন্তু এদিকে x ছাড়া নেই। তাহলে একদম সিম্পলি আগেরটার মতো লিখে দাও। আগেরটার মতো লিখে দাও x স্কয়ার মাইনাস 5x প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 এরকম লিখতেই পারা যায়। যেখানে কিছু নেই সেখানে আমি 0 ধরতেই পারি। তাহলে দেখো x ওয়ালা পদ, x, x স্কয়ার ওয়ালা পদ, x ওয়ালা পদ আর একটা x বিহীন পদ। তাহলে ওই ফর্মে আমি লিখতে পারছি তাহলেও এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এত কিছু কি পরীক্ষায় করব? এত কিছু পরীক্ষায় করব না। আমাকে দ্বিঘাত সমীকরণ বুঝতে হবে। দ্বিঘাত সমীকরণ কোনগুলোকে বলব? দ্বিঘাত মানে x এর স্কয়ার যদি থাকে সেটাই দ্বিঘাত হবে। বা কোনো চলরাশির যদি স্কয়ার টার্ম থাকে তাহলেই আমি সেটাকে দ্বিঘাত বলতে পারবো। অন্য কোনো আমাকে দেখতে হবে না যে সেখানে x এর টার্ম আছে বা x এর টার্ম নেই সেটা দেখতে হয় না। যদি না থাকে সেখানে তো আমরা 0 আমাদের হাতিয়ার আছে 0 আমি বসাতে পারবো। তো সেইটা নিয়ে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে আমার x স্কয়ারকে নিয়ে হবে। ঠিক আছে? দেখো নেক্সট উদাহরণ দিচ্ছি। ৪ নম্বর। এটা তুমি কি বলবে? ৪ নম্বর উদাহরণ। বলল x প্লাস 1/x সমান, সমান ধরো 3। x প্লাস 1/x সমান, সমান 3। এখানেও দেখো এটা দেখে কি মনে হচ্ছে? এটা দেখে মনে হচ্ছে যে এখানেও x এর পাওয়ার ১, এখানে x এর পাওয়ার ১। তাহলে এখানে তো x এর স্কয়ার টার্মই নেই। তাহলে যেখানে আমি x এর স্কয়ার টার্ম পাবোই না সেটা দ্বিঘাত হবেই না। কোনদিনই হবে না। তাহলে এখানে তো বুঝতে পারছি x স্কয়ারের টার্ম নেই। তাহলে কি এটা দ্বিঘাত হবে? অবশ্যই এটা আমাকে চেক করে দেখতে হবে। শুধু আপাত দৃষ্টিতে দেখে আমি বলতে পারব না। এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে যে এটাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে কি x স্কয়ারের টার্ম আনা যাচ্ছে? x স্কয়ারের টার্ম যদি আনা যায় তাহলেই সেটাকে আমি দ্বিঘাত লিখে দিতে পারব। দেখো এটাকে আমি যদি যোগ করে দিই, নিচে x চলে আসবে। এটা হয়ে যাবে x স্কয়ার। দেখো x স্কয়ার চলে এলো। প্লাস ওপরে হয়ে যাবে 1 ইজ ইকুয়াল টু 3। তাহলে এটাকে আবার কি লেখা যাবে? x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3x। এটাকে কি লেখা যাবে? x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো সেই ফর্মে আবার কিন্তু ঘুরে চলে এলো ax স্কয়ার bx আর c যেখানে একটা x স্কয়ারের টার্ম আছে, একটা x এর টার্ম আছে আর একটা x বিহীন টার্ম আছে। বুঝতে পারা যাচ্ছে? এইবারে দেখো
কিছু কিছু উদাহরণ এরকমও দেবে যে আপাত দৃষ্টিতে দেখে মনে হবে এক্স স্কোয়ার রয়েছে, কিন্তু ওটাকে তুমি যদি যখন ক্যালকুলেশনের মধ্যে ফেলবে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ করবে, ইধার উধার নাড়াচাড়া করবে, তখন কিন্তু সেটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তখন কিন্তু সেটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। এইগুলো দেখো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এক্স স্কোয়ার নেই, কিন্তু এক্স স্কোয়ার এসে গেছে কি করে, যোগ বিয়োগ গুণ ভাগ বা অঙ্ক কষে। কিন্তু অনেক অঙ্ক এরকমও দেয় যে দেখা যাবে এক্স স্কোয়ার আছে, সেটাকে এক্স স্কোয়ার দেখে অনেক স্টুডেন্ট লিখবেও যে দ্বিঘাত সমীকরণ, কিন্তু ওটা আদতেও দ্বিঘাত সমীকরণ নয়। যেমন তোমার একটা উদাহরণ দিই, 5 নম্বর দেখো, 5 নম্বর কি বলছে, 1/x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 10x ইজ ইকাল টু ধরো 25 বা সামথিং কিছু দিয়েছে। তো দেখো এইটা আপাত দৃষ্টিতে দেখে কি মনে হচ্ছে, এটা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে এখানে এক্স স্কোয়ার রয়েছে, এক্সও রয়েছে, ভালো করে দেখে নাও। এক্স স্কোয়ারের টার্ম আছে একটা, এক্স টার্ম আছে একটা, এদিকেও একটা এক্সের টার্ম আছে, আবার এক্স বিহীন টার্মও এদিকে রয়েছে। যদি ওই 25টাকে এদিকে নিয়ে চলে আসি আমি, ওই 25টাকে বাঁদিকে নিয়ে চলে আসি, তাহলে এক্স বিহীন টার্মটা হয়ে গেল বা এক্স বিহীন পদটা হয়ে গেল। তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ? না। এইটা এভাবে দেখে মানে আপাত দৃষ্টিকে যেটা লাগে সেটা কিন্তু আদতে হয় না। এটাকে তুমি একটু গুণ করো। এই 1/x টা যে বাইরে আছে সেটা ব্র্যাকেটের ভেতরে গুণ করে দাও। তাহলে দেখো গুণ করে কত পাচ্ছ। তাহলে 1/x যদি x স্কয়ারের সাথে গুণ হয়, তাহলে তুমি কি পাবে, এখানে x পেয়ে যাবে। 1/x যদি x এর সাথে গুণ হয়, তাহলে x এর সাথে x স্কয়ার কেটে গিয়ে উপরে x পড়ে থাকবে। মাইনাস 1/x কে যদি ভেতরে 10x এর সাথে গুণ করো, তাহলে কত পড়বে, x কেটে যাবে, এখানে 10 পড়ে থাকবে। ঠিক আছে? সমান সমান 25। তাহলে 25 টা যদি আবার এদিকে চলে আসে, তাহলে x মাইনাস 35 ইকুয়াল টু 0। এইবার দেখো তো যে ওই ফর্মটা তুমি পাচ্ছ কিনা, x স্কয়ারের কোনো টার্ম আছে কিনা। দেখো, তাহলে আপাত দৃষ্টিতে তোমার দেখে কি মনে হবে যে এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে কোনো এক্স স্কোয়ার টার্ম নেই, সেটা তোমাকে ফাঁদে ফেলা হয়েছে। তাহলে অবশ্যই অঙ্কটা কষে দেখতে হবে, এক ঝলক দেখেই এক্স স্কোয়ার দেখেই আমাকে দ্বিঘাত সমীকরণ লিখে দিলে হবে না। বোঝা গেছে কেস? আরও একটা উদাহরণ দিচ্ছি, যেটা তোমার আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে এটা কি, এটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো 6 নম্বর, যদি এরকম কিছু দেয় যে এক্স স্কোয়ার সমান সমান 4x, তাহলে কি এটাকে দেখে বলবো দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ নয়? কি বলবো এটাকে দেখে? এটাকে দেখে কি কিছু বলতে পারবো? এটা দ্বিঘাত সমীকরণ হবে। কি করে হবে? দেখো 4x টাকে আমি যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x সমান সমান কি লিখবে তুমি এখানে, 0। তাহলেই দেখো ওই টার্ম পেয়ে যাচ্ছ, একটা স্কোয়ারওয়ালা, একটা স্কোয়ার ছাড়া, একটা এক্স স্কোয়ারওয়ালা টার্ম, একটা এক্স ওয়ালা টার্ম, আর একটা কিছু নেই, সেখানে তুমি 0 লিখে দিতে পারো। কি লিখবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 0 সমান সমান 0। তাহলেই তো তুমি ওই টার্মটা পেয়ে গেলে। তাহলে এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? এখানে যতই এখানে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4x যতই এখানে থাক, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। কি করে হলো? একটু বাঁদিক ডানদিক করার পরে হয়েছে। ঠিক আছে? তাহলে আমাদের আপাত দৃষ্টিতে যেটা দেখে মনে হবে দ্বিঘাত সমীকরণ নয়, সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হতে পারে। আবার আপাত দৃষ্টিতে যেটা দেখে মনে হবে দ্বিঘাত সমীকরণ, সেটা কিন্তু নাও হতে পারে। সবসময় এটা হবে না। ঠিক আছে? এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কষে দেখি। ঠিক আছে? আপাতত কষে দেখি 1.1 এর যতগুলো থিওরি পার্ট ছিল বা যা কিছু থিওরি পার্ট হতে পারে, সেটাকে আমি বলে দিলাম। আরেকটা জিনিস এখানে আমি বলে দিই, যদি কখনো এরকম দেখতে পাও যে এক্স স্কোয়ার প্লাস 2 রুট এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0, এরকম যদি কখনো দেখতে পাও, তাহলে তুমি কি বুঝবে? এখানে বলবে এটা দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ নয়। কেন নয়? কারণ তোমাকে একটা এক্স স্কোয়ার ওয়ালা টার্ম লাগবে, একটা এক্স ওয়ালা টার্ম লাগবে, নট রুট এক্স। এক্স রুট এক্স আমার লাগবে না, রুট এক্স আমার দরকার নেই। আমার এখানে এক্স ওয়ালা টার্ম লাগবে। তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদ লাগবে, এক্স যুক্ত পদ লাগবে, আর একটা এক্স বিহীন। তাহলে তুমি এখানে এক্স স্কোয়ার দেখতে পাচ্ছ, এক্স বিহীন দেখতে পাচ্ছ, কিন্তু এখানে এক্স ওয়ালা টার্ম নেই, এখানে রুট এক্স ওয়ালা টার্ম আছে। তাহলে এটা কখনোই দ্বিঘাত সমীকরণ হবে না। আবার দেখো এরকমও দিতে পারে যে বলবে যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 7x মাইনাস 5 ইজিক্যাল টু 0, এরকমও দিতে পারে। এরকম দিলে কি করবে, এখানে তো তুমি বলবে না আমার এক্স স্কোয়ার আছে, এক্সও আছে, এক্স স্কোয়ার টার্ম আছে, এক্স এর টার্ম আছে, এক্স ছাড়াও টার্ম আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ তো হবে। কিন্তু এটাও হবে না, কারণ এই এক্স স্কোয়ার যদি
থাকে তবেই এটা দ্বিঘাত সমীকরণ হবে। এক্স এর স্কোয়ারের থেকে যদি বড় চলে আসে এক্স এর কিউব, তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত কত হয়ে গেল? এক্স এর সর্বোচ্চ ঘাত ৩ হয়ে গেল। তাহলে এটা দ্বিঘাত আর থাকলো না, এটা হয়ে গেছে ত্রিঘাত। বোঝা গেছে? এটা হয়ে গেছে ত্রিঘাত। তাহলে ত্রিঘাত হলে কিন্তু আমি এটা দ্বিঘাত কি করে করব তাহলে? তাহলে পাওয়ার যদি আমি বাড়িয়ে দিই তাহলে এটা কখনোই দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে সর্বোচ্চ পাওয়ার আমার স্কোয়ারেরই থাকতে হবে। স্কোয়ারের বেশি গেলে আমি সেটাকে দ্বিঘাত বলতে পারবো না। একটা এক্স স্কোয়ারের টার্ম থাকবে, একটা এক্স এর টার্ম থাকবে, আর একটা এক্স ছাড়া টার্ম থাকবে। তবেই আমি দ্বিঘাত বলতে পারবো। শুধু এক্স স্কোয়ার টার্ম থাকলেও আমি দ্বিঘাত বলতে পারবো। কিন্তু যদি রুট এক্স ফুট এক্স চলে আসে ঐরকম যে এক্স স্কোয়ার আছে, এক্স বিন আছে, রুট এক্স দিয়ে দিল, তাহলে কিন্তু হবে না। সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে? এবারে তোমাদের একটা জিনিস এখানে আমি করিয়ে দিচ্ছি। এরপরে তোমাদের আমি করাবো কোষে দেখি 1.1 সমস্ত সমস্ত প্রশ্নের অ্যান্সার গুলো আমি ধরে, ধরে আলোচনা করে দেবো। তার আগে একটা জিনিস বলে দিই যে তোমাকে যদি দুটো সমীকরণ এখানে দেয় যে এক্স স্কোয়ার 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 প্লাস 3 মাইনাসটা আমি আসছি প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এইটা একটা দিল। আরেকটা দিল 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, এটা একটা দিল। আর এখানে দিল 5x, একই দিয়ে দেখাচ্ছি মানে যাতে তোমাদের কম্প্যারিজনের সুবিধা হয়, যাতে প্লাস মাইনাসটা তো না ভুল হয়। মাইনাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। দেখো তিনটেই কিন্তু দ্বিঘাত সমীকরণ। তিনটেই দ্বিঘাত সমীকরণ হলে এখানে তুমি আমি এখানে জেনারেল ফর্মটা উপরে লিখে দিই তাহলে আরও সুবিধা হবে। জেনারেল ফর্মটা কি? ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তাহলে এই সমীকরণ থেকে বলো তো a কত হবে? a তোমার হবে 5, কারণ x স্কোয়ারের সাথে যে গুণ থাকবে সেই তোমার a হবে। এখান থেকে দেখো x কত হবে, এই b কত হবে, b কত হবে, এখানে 2 হবে। কারণ b কি করে বুঝবো? x এর সাথে যে গুণ থাকে সে b হয়। আর x ছাড়া যে টার্মটা থাকে সেটা হবে c, তাহলে c কত হবে এখানে? 3। ক্লিয়ার হয়ে গেল? তাহলে a b c আমাকে বার করা শিখতে হবে। a b c বের করা বলে দিলাম। এইবারে দেখো যে এই দ্বিতীয় সমীকরণটা, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। তাহলে এই দ্বিতীয় সমীকরণটাই দেখো a কত লিখবে তুমি? a এখানে নিশ্চয়ই 5 লিখবে। x স্কয়ারের সাথে 5 গুণ আছে। কিন্তু দেখো ওপরে x এর সাথে 2, কিন্তু এখানে শুধু 2 দেখলে হবে না। এখানে কিন্তু প্লাস 2 গুণ আছে। ভালো করে বুঝে নাও। এখানে কিন্তু প্লাস 2 x এর সাথে গুণ আছে। ঠিক আছে? আর এখানে কিন্তু শুধু 3 দেখলে হবে না। এখানে প্লাস 3 ও রয়েছে। যেটা x টু দি পাওয়ার 0 এর সাথে গুণ আছে। তাহলে প্লাস 3, এখানে c ইজ ইকুয়াল টু 3। তাহলে সিমিলারলি তাহলে এখানে তুমি b ইজ ইকুয়াল টু কত লিখবে? দেখো x এর সাথে কিন্তু এখানে 2 গুণ আর নেই। এখানে তোমাকে উইথ সাইন তোমাকে দেখতে হবে যে উইথ সাইন তোমাকে কি গুণ আছে? তাহলে মাইনাস। তাহলে b সমান সমান তুমি কত লিখবে? -2। আর এখানে দেখো c কত লিখবে? উইথ সাইন তোমাকে নিতে হবে। তাহলে c কত বলবে তুমি এখানে? +3। c কত বলবে এখানে? +3। 3 নম্বরটা চলে এসো। a কত বলবে? a হচ্ছে 5। b কত বলবে? দেখো মাইনাসটাকে সাইনটাকে নিয়ে বলতে হবে। তাহলে b কত বলবে? -2। আর c কত বলবে এখানে? -3। ঠিক আছে? খুব সোজা। চলো তাহলে এরপরে আমরা নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্টে কি করব এখনই? যে কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো তোমাদের করিয়ে দিই। ওকে? চলো তাহলে কোষে দেখি 1.1 শুরু করা যাক। দেখো একেকটা নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি দ্বিঘাত বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? তাহলে একটু আগেই বললাম বহুপদী সংখ্যামালা কোনগুলো? একের বেশি যেগুলো পদ থাকবে, একের বেশি সরি বলছি, 2 এর বেশি যেগুলো পদ থাকবে সেগুলোকে বলা হবে বহুপদী। একটা থাকলে একপদী, দুটো থাকলে দ্বিপদী, আর দুটোর বেশি থাকলে বহুপদী। আর এখানে বলেছে দ্বিঘাত। দ্বিঘাত মানে কি বলেছিলাম? সর্বোচ্চ ঘাত কত হবে? সর্বোচ্চ ঘাত হবে 2 কার? চলরাশিগুলোর। দেখা যাক। তাহলে 1 নম্বরটা দেখো। 1 নম্বরেরটা দিয়েছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 2। তাহলে এটা আমি কি বলেছিলাম যে একটা x স্কয়ারের টার্ম থাকবে, একটা x এর টার্ম থাকবে, আর একটা x ছাড়া টার্ম থাকবে বা পদ থাকবে। তো দেখো এখানে তিনটেই আছে। একটা x স্কয়ারের টার্ম আছে, একটা x এর টার্ম আছে, আর একটা x ছাড়া টার্ম আছে। তাহলে এটা কি হবে? এটাকে বলবো আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে 1 নম্বরটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। ঠিক আছে? 2 নম্বরটা দেখি। 7x টু দি পাওয়ার 5। তাহলে একটু আগে কি বললাম? x এর সবথেকে বড় ঘাত যখন 2 তখনই আমি দ্বিঘাত বলতে পারবো। 2 এর থেকে বড় হয়ে গেলে সেটা ত্রিঘাত। তারপরে 4টে ঘাত, 5টা ঘাত এরকম হবে। তাহলে এখানে দেখো x টু দি পাওয়ার 5 আছে। তাহলে এটা কখনো দ্বিঘাত হবে? এটা কখনো দ্বিঘাত হবেই না। তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়।
3 নম্বরটা দেখো 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, এটা একটু লিখে ক্যালকুলেশন করতে হবে। এটা দেখো দেখাচ্ছি 1 3 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, এটাকে দেখো গুণ করে দাও 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1, তাহলে এখানে আমি কি পেলাম, একটা এক্স স্কোয়ার যুক্ত পদ, একটা এক্স যুক্ত পদ, আর একটা এক্স ছাড়া পদ, তা তিনটে আমি পেয়ে গেলাম, আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেল। তাহলে এটাকে আমি কি বলবো, অবশ্যই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। চারেরটা দেখো এখানে কোনো এক্স স্কোয়ারের টার্মই নেই, তাই না, এখানে চারের কোনো এক্স স্কোয়ারের টার্মই নেই, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। একের দাগের কমপ্লিট, বা দুইয়ের দাগের চলো দেখা যাক। নিচের সমীকরণগুলি কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এ নট ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, সেটা দেখি। তাহলে দেখো দুইয়ের দাগের 1 কি বলেছে, এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স সমান সমান 6, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করব, এক্স বা এখানে কি লিখবো, এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান কি লিখবো 6 প্লাস ওইদিকে 1টা চলে এলো 7 হয়ে যাবে এটা, বা এটা আমি যোগ করব নিচে এক্স, তাহলে উপরে কি হবে, এটা এক্স স্কোয়ার প্লাস 1, এক্স এক্স গুণ হয়ে গেল, এটা 1টা চলে এলো, তাহলে এখানে কি হবে 6 রেখে 7, বা কি করব এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকাল টু 7x, বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইজ ইকাল টু 0। দেখো ওই ফর্মে আমি লিখে দিলাম। তাহলে এখানে এই ফর্মে লেখার পরে তোমাকে লিখতে হবে যেখানে যেখানে এ সমান সমান কত, এ সমান সমান হচ্ছে 1, বি সমান সমান কত, আগের কিছুক্ষণ আগে এটা শিখিয়েছি যে এ বি সি কী করে বের করতে হয়। তাহলে এ সমান সমান 1, বি সমান সমান -7, আর সি সমান সমান কত লিখবো, এটা +1। দুইয়ের একেরটা কমপ্লিট। দেখো 2-এর 2, ঠিক আছে, মুছে দিচ্ছে এটা। 2-এর 2 কি বলছে, একদম সিমিলার, এক্স প্লাস 3/x ইজ ইকাল টু এক্স স্কোয়ার দিয়েছে, তাহলে এটা আবার যোগ করে দেবো বা দিয়ে, নিচে এক্স লসাগু এক্স স্কোয়ার যোগ 3 ইজ ইকাল টু এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার যোগ 3 ইজ ইকাল টু এক্স কিউব, এটার সাথে এটা গুণ হয়ে গেল, গুণ হয়ে এক্স কিউব হয়ে গেল, বা কি লিখবো এক্স কিউব, এক্স স্কোয়ারটা ওদিকে চলে গেল, এক্স স্কোয়ার 3টা ওদিকে চলে গেল, -3 ইজ ইকাল টু 0। তাহলে এখানে আমি এই রকম ফর্মে লিখতে পারছি। তাহলে এখানে কি বলবো, এটা যে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তাহলে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাবে না, কারণ আমাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে গেলে এক্স এর সর্বোচ্চ ঘাত আমাকে কত হতে হবে 2, যেখানে আমি 3 পাচ্ছি, তাহলে এটা লেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা দেখো 3-এরটা আমি দেখেই বলে দেবো, 3-এরটা কি বলেছে, 3 নম্বর 2-এর 3, যেটা আমি কি বলেছিলাম, একটা এক্স স্কোয়ারের টার্ম লাগবে, একটা এক্স এর টার্ম লাগবে, আর কিছুক্ষণ আগেও বললাম যে একটা এখানে যদি এক্স এর টার্মের জায়গায় রুট এক্স চলে আসে বা অন্য কোনো চলে আসে তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার টার্ম আছে কিন্তু এখানে রুট এক্স চলে এসেছে, এখানে আমাকে এক্স এর টার্ম লাগবে, তাহলে এক্স ওয়ালা পদ লাগবে, তাহলে এটা তো আমি করতেই পারবো না, এটা দেখেই বলে দেবো যে এটা ওই আকারে লেখা যাবে না, ঠিক আছে। 4-এরটা দেখো, 4 নম্বরটা কি বলেছে যে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার দেখো এইটা কি বলতো, এইটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারে তুমি ভাঙবে, এ মাইনাস বি হোল স্কোয়ারে যখন ভাঙবে তখন কি দেখতে হবে যে এ স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু 2 মানে 4x প্লাস 4 সমান সমান, এখানেও তুমি পাবে 4x স্কোয়ার নয়, এখানে পাবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে দেখো এইটা কিছু বুঝতে পারছো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই হিসাবে আমরা কি লিখি, এই হিসাবে আমরা কোনো সমীকরণ কিন্তু লিখি না, একটু আগেই বলেছি যে সমীকরণ আর অভেদের পার্থক্য, এটা একটা অভেদ, ঠিক আছে, এটা কোনো রকম সমীকরণ নয়। তাহলে আমি এটাকেও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে ইজ ইকাল টু 0 ওই আকারে লিখতে পারবো না, কারণ যেহেতু এটা অভেদ। বুঝতে পেরেছো আশা করছি। নেক্সট চলো 3।
3 দাগেরটা কি বলেছে দেখো, এক্স টু দি পাওয়ারে 6 মাইনাস এক্সের কিউব মাইনাস 2 সমান সমান 0 বলেছে যে কোন চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এটাকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এই আকারে আমাকে লিখতে হবে। যদি এই আকারে আমি লিখে ফেলতে পারি তাহলেই হয়ে গেল। দেখো এইটাকে কি করে লিখছি, এটাকে লিখছি এক্সের কিউব তার হোল স্কোয়ার হলো মাইনাস এক্সের কিউব মাইনাস 2 সমান সমান 0। তাহলে তুমি যদি এখানে এক্সের কিউবটাকে পি ধরে নাও, এক্স কিউবটাকে যদি পি ধরে নাও, তাহলে পি স্কোয়ার মাইনাস এক্সের কিউবকে পি ধরেছো, পি আর মাইনাস 2। এখানে পি ধরছি কেন, কারণ এখানে এক্স আছে, ওপরেও তুমি এক্স ধর, মানে দুটোই এক্স। এবার এক্সের কিউবকে তুমি একটা এক্স ধরতেই পারো, তখন কি চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। তাহলে একটা স্কোয়ার টার্ম, একটা এমনি স্কোয়ার ছাড়া টার্ম, আর একটা চলরাশিবিহীন টার্ম। তাহলে 3টে টার্ম আমি পেয়ে গেলাম এখানে। তাহলে কোন ঘাতের সাপেক্ষে হলো, এক্স কিউবের সাপেক্ষে। এক্স কিউবের সাপেক্ষে, এক্স কিউবের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হবে। এক্স কিউবের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হবে। বোঝা গেল? তাহলে আমি যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে কোনো কিছুকেই রিপ্রেজেন্ট করতে পারি, তাহলেই সেটা আমার দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। নেক্সট দেখো 4 নম্বর। 4-এর একেরটা কি বলেছে, এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে, আমার তাহলে বুঝতে হবে যে দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি কি লাগবে। হতে গেলে আমার লাগবে একটা এক্স স্কোয়ারের টার্ম এ এক্স স্কোয়ার প্লাস একটা বি এক্স লাগবে প্লাস সি ইজিক্যাল টু 0, এটাই লাগবে আমার দ্বিঘাত সমীকরণ হতে গেলে। তাহলে দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাকে সবার আগে কি লাগবে, একটা এক্স স্কোয়ারের টার্ম লাগবে। বুঝতে পেরেছো? তাহলে এক্স স্কোয়ারের টার্ম যদি লাগে সেটা দ্বিঘাত হবে, কিন্তু এখানে বলেছে দ্বিঘাত হবে না। তাহলে বুঝতে পারছো যে আমি যদি এক্স স্কোয়ারের টার্মটাকে হটিয়ে দিই, এই টার্মটাই আমি যদি না রাখি বা এটাকে 0 করে দিই, তাহলেই হয়ে গেল, সেটা আমার দ্বিঘাত আর হবে না। তাহলে এটা 0 হয়ে গেলে কি হবে সমীকরণটা, পি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। তাহলে এটা কি কোনো দ্বিঘাত সমীকরণ হলো? হলো না। তাহলে আমি যদি এক্স স্কোয়ারের যে টার্মটা আছে বা যে পদটা আছে সেই পদটাকে আমি যদি শূন্য করে দিই, তাহলেই হয়ে যাবে এটা দ্বিঘাত সমীকরণ, আর হবে না। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমার দেখা যাক 4-এর একেরটা। 4-এর একেরটা কি বলেছে দেখো, a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0। তাহলে a মাইনাস 2 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করে দাও, বা a এক্স স্কোয়ার মাইনাস a এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, ঠিক আছে, প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0। এবার দেখো আমি কি বললাম, এক্স স্কোয়ার আলা পদগুলো যদি শূন্য হয়ে যায় তাহলেই তো আমার দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দেখো এই লাইনটা আমি তো কিন্তু এক্সট্রা করে ফেললাম, এই লাইনটার কোনো দরকার ছিল না। ঠিক আছে, আমি এই লাইনটা মুছে দিচ্ছি, এই লাইনটার কোনো দরকার ছিল না। আচ্ছা দেখো, ওপরে যেটা দিয়েছে a মাইনাস 2x স্কোয়ার, এইখানে দেখো এ এখানে এইটা হচ্ছে এক্স স্কোয়ারের টার্ম, এই যে পুরোটা হচ্ছে এক্স স্কোয়ার আলা টার্ম, এটা হচ্ছে শুধু এক্স এর টার্ম, আর এটা হচ্ছে এক্স বিহীন টার্ম। তাহলে আমি কি বললাম, এক্স স্কোয়ারের যে টার্মটা সেটা যদি 0 হয়ে যায় তবে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার এটা যদি 0 হয়ে যায় তাহলেই এটা হবে না। তাহলে দেখো a এর মান কত হচ্ছে, এখান থেকে a মাইনাস 2 তুমি কত লিখবে, a মাইনাস 2 কত লিখবে, 0, আর এক্স স্কোয়ার ভাগ করে গেলে 0 হবে, বা a সমান সমান তুমি কত লিখবে, 2। ওটা মাইনাস 2 ছিল, এদিকে আসলে প্লাস 2 হয়ে যাবে। তাহলে a সমান সমান তোমার কত বেরোলো, 2। তাহলে a এর মান যদি তুমি এখানে 2 পুট করে দাও তাহলেই তোমার সমীকরণটা আর দ্বিঘাত থাকবে না। কেন, দেখো এর মান যদি এখানে 2 তুমি লাগিয়ে দাও এইখানটা, এই যে এই জায়গাটা এর মানে যদি তুমি এখানে 2 পুট করো, তাহলে 2 মাইনাস 2 কত হয়ে যাবে, 0। 0 ইন্টু এক্স স্কোয়ার, পুরো টার্মটাই পুরো পদটা এখানে 0 হয়ে যাবে। তাহলে এটা যদি এক্স স্কোয়ারই যদি 0 হয়ে যায় তাহলে সেটার দ্বিঘাত থাকবে না। ওকে, নেক্সট 4-2 কি বলেছে দেখো, এক্স 4-2 এক্স বাই 4 মাইনাস এক্স ইজিক্যাল টু 1/3x দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে। আগে একটু বললাম সহগ কি জিনিস, যার সহগ বলবে তার সাথে যে যে গুণ থাকবে সেগুলোকে বলা হয় তার সহগ। তাহলে দেখো আমাকে আগে এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলে দিয়েছে, যে দ্বিঘাত সমীকরণ আকারে
প্রকাশ করলে তাহলে আগে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ওই আকারে প্রকাশ করি। চলো, বা এটা ক্রস গুণ মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে 3x স্কোয়ার ইকুয়াল টু কত হবে 4 মাইনাস এক্স, বা 3x স্কোয়ার মাইনাস এক্সটা এদিকে এলে প্লাস এক্স আর প্লাস 4টা এদিকে এলে মাইনাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা আমার সেই ফর্মে চলে এলো। এবার এই ফর্ম থেকে আমি কি বলেছিলাম যে এক্স এর সহগ এখানে খুঁজতে বলেছে, তাহলে এক্স এর সাথে কে গুণ আছে দেখো, এক্স এর সাথে এখানে কে গুণ আছে। আমি বলেছিলাম যে এক্স এর সাথে যদি কিছু না থাকে তাহলে অবশ্যই ওখানে 1 গুণ থাকবে সব সময়। তাহলে +1 না -1 এবার দেখে নাও, এক্স এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে এক্স এর সহগ এখানে কি হবে, এক্স এর সহগ 1। ঠিক আছে, 1 মানেই সেটা হচ্ছে +1। ক্লিয়ার? চলো পরেরটায় 3 নম্বরটা দেখো কি বলেছে। 3 নম্বরটা 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 যোগ 2। আচ্ছা, এটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করি, শুধু এটাকে ওই আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এখানে এদিকে তো কিছু করার নেই, বাঁ দিকটা যেমন আছে তেমনই আমি রেখে দেবো, প্লাস 7x প্লাস 23 সমান সমান ডান দিকটা দেখো গুণ করছি, এটার সাথে এটা গুণ করবো, তাহলে এক্স 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 স্কোয়ার যোগ এক্স এর সাথে 3 3x যোগ এক্স 4 এর সাথে x 4x যোগ 4 এর সাথে 3 12। ঠিক আছে, আর এইখানে শেষে আবার 2 আছে প্লাস 2, তাহলে বা 3x স্কোয়ার যোগ 7x যোগ 23 সমান সমান এখানে কত পেলে, এক্স স্কোয়ার এখানে 3x আর 4x যোগ করে হয়ে গেল 7x যোগ এখানে কত হয়ে গেল 12 আর 2 14। ঠিক আছে, তাহলে দেখো এদিক থেকে 7x আর এদিক থেকে 7x কেটে যাবে। কেন কেটে যাবে, কারণ 7x এর আগে দুটোর আগেই প্লাস আছে, তাহলে সমান চিহ্নের দুদিকেই যদি আমার একই জিনিস থাকে প্লাস বা মাইনাসে তাহলে সেটা কেটে যাবে। বা কি লিখতে পারি, 3x স্কোয়ার দেখো এই এক্স স্কোয়ারটা এইদিকে আনলে কত হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, প্লাস 23 এদিকে পড়ে আছে, ওইদিকে 14টা এদিকে আনলে মাইনাস 14 ইকুয়াল টু 0। বা কত, এখানে 2x স্কোয়ার পাবে যোগ 23 থেকে 14 বাদ দিয়ে দিলে হবে 9 সমান সমান 0। এবার দেখো এইটা আমি পেলাম, একটা এক্স স্কোয়ারের টার্ম আছে আর একটা এক্স ছাড়া টার্ম আছে, কিন্তু এক্স এর টার্ম নেই, কিন্তু আমাকে কি বলেছে দেখো অঙ্কটাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে হবে। তার মানে তোমাকে এক্স স্কোয়ারের টার্মও দেখাতে হবে, এক্স এর টার্মও দেখাতে হবে, আর এক্স ছাড়া টার্মও তোমাকে দেখাতে হবে। তাহলে দেখো এক্স ছাড়া টার্ম, এক্স এর টার্মটা নেই, আমি কি বলেছিলাম আগে যে যেটা নেই সেটাকে তুমি সবসময় দেখাতে পারবে অলওয়েজ 0 মাল্টিপ্লাই করে। তাহলে এটাকে আবার কি লিখতে পারবে তুমি, 2x স্কোয়ার যোগ 0 ইন্টু এক্স যোগ 9 সমান সমান 0। তাহলে এইটাই হলো তোমার ওই ফর্মে লেখা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এত দূর করে এই এই আগের লাইন অবধি করে কেউ যদি অ্যান্সার লিখে দিয়ে আসে তাহলে তার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। তোমাকে ফর্মে লিখতে বলেছে, তার মানে তোমাকে 0 ইন্টু এক্স এটা দেখাতে হবে, যদি না দেখাও তাহলে হবে না। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলেছে দেখো, এক্স প্লাস 2 হোল কিউব ইকুয়াল টু এইটা সমীকরণটাকে এই আকারে প্রকাশ করে সহগগুলো লিখতে বলেছে। তাহলে আগে প্রকাশ করি, 4 এর 4 ওই আকারে আগে প্রকাশটা করতে হবে। তাহলে এক্স মাইনাস 2 এর হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এ মাইনাস বি হোল কিউবের কি ফর্মুলা, এ কিউব মাইনাস 3a স্কোয়ার 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার মানে 4 প্লাস প্লাস নয় সরি এটা মাইনাসের হচ্ছে, তাহলে মাইনাস বি এর কিউব মানে 2 এর কিউব হচ্ছে 8। ঠিক আছে, এ মাইনাস বি এর হোল কিউব এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব হয়ে গেল সমান সমান এটাও গুণ করে দাও, ভেতরে এক্স এর সাথে এক্স কিউব হয়ে যাবে মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো যেগুলো এদিকে আছে সেগুলো বাঁদিকে নিয়ে চলে এসো। তাহলে এদিকে এক্স এর কিউবের সাথে এক্স এর কিউব কেটে গেল, আমি কি বললাম দুদিকে সেম জিনিস থাকলে যোগ বিয়োগে তখন আমি কেটে দিতে পারি। তাহলে এক্স এর কিউবের সাথে এক্স এর কিউব কেটে দেবো, এদিকের এক্সটা দেখো শুধু এদিকে চলে আসবে, তাহলে মাইনাস 3x স্কোয়ার
3x² নয়, 3 এর সাথে গুণ হবে, 3 আর 2 3 গুণে 6x² প্লাস 3 4 দেখো 3 4 12x আর ওই দিকের এই এক্সটাকে বাঁ দিকে নিয়ে আসলে কত হবে প্লাস এক্স, ঠিক আছে, -8 0 বা -6x² যোগ 12x আর একটা x 13x -8 0। বোঝা গেল? এবারে কি? এবারে x² x আর x⁻0, x⁻0 মানে x বিহীন পদ। বোঝা গেছে? x⁻0 মানে x বিহীন পদকে বোঝায়। তাহলে বা না আর বা নয়। এবার তোমাকে সহগগুলো এটা তো ওই ফর্মে লিখেই দিলাম। তাহলে ওই ফর্মে লেখার পরে এটাকে দেখো, এটা x² এর টার্ম, এটা x আলা টার্ম আর এটা x বিহীন টার্ম। তাহলে x² এর সহগ কত হবে? x² এর সহগ, যেটাকে a b c তোমরা শিখলে, a বের করা, b বের করা, c বের করা। a মানেই হলো x² এর সহগ, b মানেই হলো x এর সহগ আর c মানে হলো x বিহীন যে পদ সেইটা, অর্থাৎ x⁻0 র সহগ। তাহলে x² এর সহগ কত হবে? a মানে কত? -6। x এর সহগ কত হবে? x এর সহগ হবে b মানে +13 আর x⁻0 র সহগ কে হবে? x বিহীন পদ কে -8। ব্যাস, এটা হলো তোমার অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। ৫ এটা দেখো, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে তোমাকে। তাহলে তোমাকে এখানে সিম্পল সমীকরণটা গঠন করতে হবে। সমীকরণটা গঠন করা হয়ে গেলেই আমার খেল খতম। আমাকে ওটা সমাধান এখন করতে হবে না। তাহলে দেখো ৫ এর ১ কি বলেছে? ৪২ কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে প্রথম অংশ লিখবে, ধরি প্রথম অংশ x, তাহলে দ্বিতীয় অংশ কত হবে? দ্বিতীয় অংশ দেখো পুরোটা ৪২, পুরোটা হচ্ছে ৪২, তাহলে একটা তুমি x ধরেছো, তার মানে আরেকটা কত হবে? ৪২ - x। ছোট করে ভেবে নাও, ১০ আছে, ১০ এর একটা পার্ট তুমি ৩ ভেবেছো, তাহলে আরেকটা পার্ট কত হবে? ৭ হবে। তাহলে ওই পার্টটা কি করে করলে? ১০ থেকে ৩ মাইনাস করে। তাহলে এটাও প্রথম অংশ যদি তুমি x ধরো, তাহলে দ্বিতীয় অংশ কত হবে? ৪২ থেকে x বাদ যাবে। এটা। এবার কি বলেছে দেখো, এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। একটা অংশ অপর অংশের বর্গের সমান হবে। তাহলে আমি যেকোনো একটা অংশ তো নিতে পারি। কোন অংশটা তো আমাকে বলেনি। তাহলে প্রশ্নানুসারে আমি একটা অংশ নিলাম 42 - x। এই অংশটা কি বলেছে? অপর অংশের বর্গের সমান। তাহলে অপর অংশ কে? অপর অংশ তোমার x। তাহলে x এর বর্গর সমান। হয়ে গেল তোমার ইকুয়েশন। বা তোমাকে দ্বিঘাত সমীকরণ করতে বলেছে x², এই মাইনাসটা ওদিকে চলে গেলে +x আর এই 42 টা ওদিকে চলে গেলে -42 0। এইটাই হয়ে গেল তোমার দ্বিঘাত সমীকরণ, যেখানে একটা x² এর টার্ম আছে, একটা x এর টার্ম আছে আর একটা x ছাড়া টার্ম আছে। কেউ যদি বলে যে না আমি একটা অংশ প্রথমে 42 - x নেব না, ওটা নেব না, অন্য নেব, ঠিক আছে? তাহলে কি করে করবে? আচ্ছা, আমি একটা জিনিস হয়তো আগের কিছু এই ক্যামেরার নিচে চলে যেতে পারে, ঠিক আছে? ক্যামেরার নিচে চলে গেলে ওটা দেখা যাবে না। তো আচ্ছা দেখো, এই দিকে করছি এটা। আমার ওটা মাথাতেই নেই আজকে। আমি যদি বলি 42 - x কে নেব না, আমি ফার্স্টে x অংশকে নেব। তাহলে ওই অংশটা হচ্ছে অপর অংশের বর্গের সমান হবে। তাহলে 42 - x তার হোল স্কয়ার। এটা করব। যদি কেউ উল্টোটা করতে চায়, সেক্ষেত্রেও দেখাচ্ছি, সেক্ষেত্রে তো হবে। অঙ্ক তো এমন নয় যে হবে না। হবে না বলে কিছু জিনিস নেই। তাহলে x সমান তোমাকে কি করতে হবে? এটা a - b এর হোল স্কয়ার ফর্মে ফেলতে হবে। a - b হোল স্কয়ার ফর্মে কিভাবে ফেলবে? যে ৪২ এর স্কয়ার a স্কয়ার মাইনাস 2 × ৪২ × x প্লাস x স্কয়ার। তাহলে তুমি এখানে কি পাবে? বা x স্কয়ার, এখানে দেখো ৪২ × ২ = ৮৪ x হবে। x স্কয়ার এইটুকু হচ্ছে ৪২ × ২ = ৮৪ x মাইনাস, তাহলে -৮৪ x আর এই xটা ওইদিকে, এই xটা যদি ওইদিকে চলে যায় তাহলে কত হবে? -x, ঠিক আছে? আর এদিকে দেখো +৪২ আছে, +৪২ = 0। তাহলে বা কত পড়বে? x² - 85x প্লাস
আচ্ছা এটা 42 এর স্কোয়ার আছে, তাহলে 42 এর স্কোয়ার করে যত হবে তত, আমি লিখছি না কত, 42 এর স্কোয়ার ইজিক্যাল টু 0। এটাও কিন্তু তোমার দ্বিঘাত সমীকরণ। এবারে যেটা তুমি করবে সেটাই ঠিক, ওটা করলে ওটাও ঠিক, এটা করলে এটাও ঠিক। বোঝা গেল? নেক্সট চলো, ওইটা কিছু অঙ্কের ক্ষেত্রে হয়তো নিচে চলে গেছে, আমার ক্যামেরার নিচে চলে, এই পোর্শনটা অঙ্ক করে ফেলেছি, এখানে তোমার ক্যামেরা থাকবে, তো আশা করছি ওই জায়গাটা দেখছি ওটা। নেক্সট দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? 5 এর 2। দেখো আমাকে আগে বুঝতে হবে যে দুটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা কিভাবে আমাদের ধরতে হয় x দিয়ে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তুমি যদি বলো যে আমি ধরি একটি অযুগ্ম সংখ্যা x, ভালো করে বুঝে নাও, ধরি একটি অযুগ্ম সংখ্যা হলো x, বুঝতে পেরেছো? তাহলে x কি বলেছে দেখো, এটা 42কে, এই ওটা নয়, 2 নম্বরটা, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। তাহলে ক্রমিক মানে পরপর, তাহলে তোমাকে আগে ধনাত্মক অযুগ্ম সংখ্যা ধরা শিখতে হবে। তুমি যদি বলো যে একটি অযুগ্ম সংখ্যা হলো x, ঠিক আছে, তাহলে তুমি x কে তো যা খুশি তাই ভাবতে পারো, x কে তুমি 10ও ভাবতে পারো, x কে তুমি 11ও ভাবতে পারো, যেটা খুশি ভাবতে পারো। তাহলে x কে তুমি অযুগ্ম সংখ্যা হিসাবে মানে ধরতে পারবে না, ঠিক আছে? তোমাকে অযুগ্ম সংখ্যাটা এইভাবে লিখতে হয়, আমাদের ধরে যে 2x প্লাস 1, এই ফর্মে আমাদের ধরতে হয়। এখানে তুমি x এর যা মান বসাবে তাতেই তুমি কিন্তু অযুগ্ম সংখ্যা পাবে। দেখো 1 বসাও তাহলে 3 পাবে, 2 বসাও 5 পাবে, তারপরে 5 বসাও, 5 2 10 এর 11 পাবে। মানে তুমি x এর যাই বসাও, তুমি জোড় সংখ্যা, x এর ভ্যালু জোড় সংখ্যা বসালেও তুমি অযুগ্ম সংখ্যাই পাবে। x এর ভ্যালু 4 বসাও, 4 2 8 আর 1 9, তাহলে পুরো সংখ্যাটা তুমি কিন্তু অযুগ্মই পাবে সবসময়। ওই জন্য এটা x ধরে চালাতে পারবে না, এটাকে 2x প্লাস 1 ধরতে হয়। এবার আরেকটা জিনিস, ধরো একটা বিজোড় সংখ্যা হচ্ছে 11, তাহলে 11 পরের বিজোড় সংখ্যা কত হবে? 11 পরের বিজোড় সংখ্যা হবে 13, পরের অযুগ্ম মানে বিজোড়, তাহলে বিজোড় সংখ্যা 13 পরে 15, তাহলে এই পরপর বিজোড় সংখ্যাগুলো কি করে পাচ্ছি? দেখো এখান থেকে যোগ 2 করে পাচ্ছি, এখান থেকে যোগ 2 করে পাচ্ছি। তাহলে একটি অযুগ্ম সংখ্যা যদি তোমার 2x প্লাস 1 হয়, তাহলে আরেকটা অযুগ্ম সংখ্যা কত হবে? তার সাথে যোগ 2 করব। তাহলে অপর সংখ্যাটি হলো কত হবে? অপর সংখ্যাটি 2x প্লাস 1 প্লাস 2। কেন? কারণ ওই যে ক্রমিক অযুগ্ম, তাহলে কত হবে এটা? 2x প্লাস 3। এবার বলেছে এই অযুগ্ম সংখ্যা দুটির গুণফল 143। গুণফল 143, এইদিকে চলে আসে, কারণ ওদিকে গেলে আবার ক্যামেরার নিচে চলে আসবে। প্রশ্নানুসারে কি বলেছে যে 2x প্লাস 1 গুণ 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 143। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি করব? বা এবার গুণ করো, 2x এর সাথে 2x, 4x স্কোয়ার, 2x এর সাথে 3, তাহলে 3 2 6x, যোগ 2x এর সাথে 1, 2x, যোগ 3 1 3। আর ওই 143টাকে এইদিকে, ওই 143টাকে এইদিকে মাইনাস করে দাও, 143 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। বা 4x স্কোয়ার, 6x আর 2x 8x, 6x আর 2x কত হবে? 8x, আর এদিকে 3, আর ওইদিকে 143, তাহলে মাইনাস 140 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে এবার এখান থেকে দেখো, এটাকেও তুমি রেখে দিতে পারো দ্বিঘাত সমীকরণ। কেন? কারণ একটা এক্স স্কোয়ারের টার্ম আছে, একটা এক্স এর টার্ম আছে, আর একটা এক্স বিহীন টার্ম আছে। আবার দেখো এখান থেকে সব কটা থেকে 4 কিন্তু কমন যাবে, কমন নিতে পারো। 4 কমন নিলে কি হবে? এক্স স্কোয়ার যোগ 2x মাইনাস 4 দিয়ে 3 4 12 13 14 20 4 5 20, ঠিক আছে, ইজিক্যাল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 35 ইজিক্যাল টু, এই 4টা এখানে গুণে ছিল, ওদিকে গেলে ভাগ হলে 0 হয়ে যাবে। তাহলে এটাও কিন্তু তুমি করতে পারো। এটা তোমার অ্যাকচুয়াল অ্যান্সার এলো, যেটা এক্স স্কোয়ারের টার্ম, এক্স এর টার্ম আর এক্স ছাড়া টার্ম, মাঝখানে কোনো কমন টমন নেই, আমি কমনটা আগে থেকে নিয়ে নিয়েছি। ঠিক আছে? তাহলে এটা তোমার অ্যান্সার, দ্বিঘাত সমীকরণ। ওকে, ঠিক
ঠিক আছে, দেখো আমি এবার এখান থেকে ডান দিকে করাই গেলাম, তাহলে ডান দিকে করলে সুবিধা হবে। আচ্ছা, দেখো 5-3 5-3 কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। এখানে দেখো ক্রমিক সংখ্যা বলেছে, কিন্তু এখানে কোনো অযুগ্ম যুগ্ম কিছু বলেনি। তো ক্রমিক সংখ্যা কাকে বলে? ক্রমিক সংখ্যা তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো। ক্রমিক সংখ্যা অযুগ্ম হতে পারে, ক্রমিক সংখ্যা যুগ্ম হতে পারে। ক্রমিক মানে পর পর, তাহলে 11 নিলে তারপরে 12 নিতে হবে, 12 নিলে 13 নিতে হবে। তাহলে 11 থেকে 12 কি করে যাচ্ছ? 1 যোগ করে। আবার 12 থেকে 13 কি করে যাচ্ছ? 1 যোগ করে। তাহলে ক্রমিক সংখ্যা মানে 1 যোগ করে পরে যাবে, আর 1 বিয়োগ করলে আগে যাবে। 10 থেকে 11 যাচ্ছ 1 যোগ করে, তো 10 থেকে 9 এ যাবে 1 বিয়োগ করে। তাহলে ক্রমিক সংখ্যা শুধু যদি বলে তাহলে +1 বা -1, যদি পরের সংখ্যায় +1, পরের আগের সংখ্যা হলে -1। আর যদি অযুগ্ম বলে তাহলে 2x - 1 ধরতে হবে। কিন্তু যদি বলে যুগ্ম সংখ্যা তাহলে শুধু 2x ধরতে হবে। তাহলে এটা আমি লিখে দিলাম। যদি বলে যুগ্ম, তাহলে তুমি কখনো x কিন্তু ধরবে না। যুগ্ম ধরলে তুমি সবসময় 2x ধরবে। অযুগ্ম যদি বলে তাহলে তুমি সবসময় 2x + 1 ধরবে, অথবা 2x - 1 ধরবে। যেকোনো একটা ধরতে পারো। যা ধরবে সেটা দিয়েই অঙ্ক মিলবে। 2x - 1 হতে পারে। আর যদি বলে শুধু সংখ্যা, যেকোনো সংখ্যা, তাহলে যেকোনো সংখ্যা, সেটা তুমি সবসময় কি ধরবে? অনলি x। যেকোনো সংখ্যা x, তার মানে সেটা জোড়ও হতে পারে, বিজোড় হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 10, 12 যা খুশি হতে পারে। ক্লিয়ার? এবার দেখো এখানে কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যা। তাহলে ধরি একটি সংখ্যা। ধরি একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যার x + 1 পরপর বলেছে, ক্রমিক মানে পরপর। তাহলে এবারে বলেছে এই দুটোর বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি। তাহলে প্রশ্নানুসারে x স্কয়ার বর্গ যোগ x + 1 এর হোল স্কয়ার বর্গ, দুটো বর্গ তাদের সমষ্টি, মানে প্লাস, এটা কি বলেছে? 313, বা x স্কয়ার যোগ, এটাকে ফর্মুলায় ভেঙে দাও, x স্কয়ার a + b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab, b মানে 1, গুণ হয়ে গেল 2ab প্লাস 1 এর স্কয়ার 1 ইকুয়াল টু 313, বা এটা ইকুয়াল টু 313 না করে এখানে তুমি মাইনাস এই 313টা ডান দিকে আছে, ওটা একবারে তুমি -313 এদিকে করে দাও, 313 এদিকে করে দাও, দিয়ে এখানে 0 করে দাও। মানে 313টাকে তুমি এই সাইডে, বাঁ সাইডে নিয়ে চলে এলে। তাহলে x স্কয়ার কত হবে? 2x স্কয়ার প্লাস এখানে 2x মাইনাস দেখো 312। এবার দেখো এটাও সেম আগের মতোই। কেউ যদি এটা রেখে দিতে চায় রেখে দিতে পারে, এটাও হবে। বা আমি বলবো এটা 2 কমন নিয়ে নেবে এখানে। x স্কয়ার প্লাস x মাইনাস এখানে 2 কমন নিলে কত হবে? 15 × 2 = 30, 6 × 2 = 12, 156 0, বা x স্কয়ার প্লাস x মাইনাস 156 0। 2টা ওইদিকে ভাগ হয়ে গেলে 0। তাহলে এটা হলো তোমার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? ওকে, মুছে দিলাম। পাঁচের দাগে তাহলে কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 6 দাগে নিচের বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এখানেও তোমাকে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাহলে কি বলেছে দেখো, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। আয়তকার ক্ষেত্র মানে আয়তক্ষেত্র আছে এরকম, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণ মানে এটা। আর আমরা সবাই কি জানি, আয়তক্ষেত্রের এই অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হয়, অর্থাৎ সমকোণ হয়। তাহলে কি বলেছে, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে যেটা তুমি ধরতে চাও ধরতে পারো। ধরি এটা কত দাগের? 6-এর 1। ওকে, ধরি এটা কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমি সবসময় বলবো যে তুমি আগে ঠিক করে নাও কে বেশি। বেশি খুঁজতে আমাদের অসুবিধা হয় না। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার, তাহলে দৈর্ঘ্যটাই হচ্ছে বেশি। তাহলে যে কম তুমি তাকে ধরবে। বুঝতে পেরেছো? কম তুমি তাকে ধরবে। তাহলে ধরি প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য বলেছে 3 মিটার বেশি, তাহলে x এর থেকে তুমি 3 মিটার বাড়িয়ে দাও, x + 3 মিটার। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলে, প্রস্থ পেয়ে গেলে। ঠিক আছে? এবার দেখো এইটা হচ্ছে তোমার প্রস্থ, আর এইটা হচ্ছে তোমার দৈর্ঘ্য। প্রস্থ হচ্ছে x, দৈর্ঘ্য হচ্ছে x + 3।
তাহলে এখানে তুমি যদি একটা উপপাদ্য আছে সমকোণী ত্রিভুজের, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে সেই পিথাগোরাসের উপপাদ্যে কি বলে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ পুরোটাকে ধরে নাও, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, এটা পাওয়া যায়। তাহলে লম্ব এখানে কে প্রস্থ, তাহলে প্রশ্নানুসারে এক্স স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমিকে এক্স প্লাস থ্রি স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকাল টু অতিভুজের স্কোয়ার। অতিভুজ কত বলেছে দেখো, কর্ণের দৈর্ঘ্য 15 বলে দিয়েছে, এখানে 15 বলে দিয়েছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য 15 তার স্কোয়ার হয়ে গেল তোমার সমীকরণ। এবার এটাকে এইটুকু রাখলে হবে না, এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে সাজাতে হবে। আবার সেম করো, এক্স স্কোয়ারে যোগ, এটাকে ভেঙে দাও, এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। আর ওই 15 স্কোয়ারটা এই দিকে ডান দিকে আছে, ওটাকে বাঁ দিকে নিয়ে চলে এসো, 15 স্কোয়ার সমান সমান 0। বা কি পাবে এখানে দেখো, এক্স স্কোয়ার 2 এক্স স্কোয়ার, ঠিক আছে, 3 দুগুণে 6 এক্স, আর এটা দেখো 3 ত্রিক্ষে 9, ঠিক আছে, 3 স্কোয়ার মানে 9 আর 15 স্কোয়ার মানে 225। তাহলে যোগ 9 মাইনাস 225 ইজ ইকাল টু 0। বা 2x স্কোয়ার প্লাস 6x, এটা কি হবে মাইনাস হবে, আর 225 থেকে 9 বাদ দিলে কত হবে, 16 আর 9 25, তাহলে 216 ইজ ইকাল টু 0। এটাই হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ারের টার্ম, এক্স এর টার্ম আর এক্স ছাড়া টার্ম। এটা তোমার অ্যান্সার। ওকে, চলো নেক্সট। 6-এর 1-একটা হয়ে গেল। 6-এর 2, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। তাহলে আমি এখানে কয়েক কিগ্রা চিনি, তাহলে এটাই আমি ধরে নেবো যে 180 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করলেন। 6-এর 2, তারপরে আগে পড়ে নিই একটু। যদি ওই টাকায় আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে তোমাকে একটা সমীকরণ গঠন করতে হবে। সমীকরণ গঠন করতে গেলে তোমাকে দুটো জিনিসের মধ্যে রিলেশন স্থাপন করতে হয়। তুমি রিলেশনটা কি দিয়ে স্থাপন করবে? এখানে যেমন আমি রিলেশনটা পিথাগোরাসের উপপাদ্যে স্থাপন করেছি একেরটা, তাহলে দুয়েরটা তো আর ওইসব কিছু নেই, চিনি ফিনি দিয়েছে, এখানে তুমি আমার ওইসব কোথায় পাবে? তাহলে এটা কিভাবে তৈরি করবে দেখো, এই লাস্ট লাইনটা তোমার কি লাইন, মানে লাস্ট লাইনটাই হচ্ছে তোমার চাবি। প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে তুমি যদি দুই ক্ষেত্রেই প্রতি কিগ্রা চিনি বের করতে পারো, তাহলে তোমার হয়ে গেল অঙ্কটা। তাহলে 80 টাকায় এক্স কিগ্রা চিনি, তাহলে ধরি এক্স কিগ্রা চিনি ক্রয় করেন 80 টাকায়, ঠিক আছে, এক্স কিগ্রা চিনি ক্রয় করেন 80 টাকায়। এটা একটু এক্স কিগ্রা চিনি ক্রয় করেন 80 টাকায়। ওকে, তাহলে বলেছে যে আরো 4 কিগ্রা চিনি বেশি, তাহলে এক্স কিগ্রা যদি 80 টাকায় ক্রয় করে, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত? 1 কিগ্রা চিনির দাম এখানে লিখবে, সুতরাং 1 কিগ্রা চিনির দাম, তাহলে দেখো এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত? কত লিখবে? 80/x টাকা, হয়ে গেল। এবার যদি 4 কিগ্রা বেশি 4 কিগ্রা বেশি কি বলেছে চিনি পেতেন, তাহলে 4 কিগ্রা বেশি পেতেন, তবে এক্স প্লাস 4 কিগ্রা হয়ে যেত, তাই না? এক্স প্লাস 4 কিগ্রা হয়ে যেত। তাহলে বলেছে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কমে যেত। তাহলে সেই এক্স প্লাস 4 কিগ্রা চিনি সে কত টাকায় কিনছে? সে 80 টাকাতেই তো কিনছে। 80 টাকাটা তো সেম, আগেও 80 টাকায় কিনছিল, 4 কিগ্রা যখন বেশি পাচ্ছে তখন সে 80 টাকায় কিনছে। তাহলে এক্স প্লাস 4 কিগ্রা চিনির দাম 80 টাকা, ঠিক আছে। তাহলে এখানে তোমার 1 কিগ্রা চিনির দাম কত হবে? 80/x প্লাস 4 টাকা। তাহলে দেখো দুটো কেস, প্রথম কেসেও 1 কিগ্রা চিনির দাম 80/x টাকা, আর দ্বিতীয় কেসে 1 কিগ্রা চিনির দাম 80/x প্লাস 4 টাকা। এইবারে দেখো কি বলেছে, প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো কখন? যখন 4 কিগ্রা সে চিনি বেশি পেত। তাহলে প্রশ্নানুসারে তুমি কি লিখবে, যে প্রথমের মূল্যটা 80/x মাইনাস সেকেন্ডের মূল্য 80/x প্লাস 4
এইটাকে কি করবে, এটাকে সমান সমান দিয়ে তুমি কত লিখবে, 1 টাকা কম হলো, তার মানে 1, তাই না? প্রতি কিগ্রা 80, আগে ছিল 80/x, এখন হলো 80/x + 4, তাহলে এই দুটোর মাইনাসই তো তোমার 1 টাকা হবে। তাহলে এখান থেকে কি করবে, বা এখান থেকে 80 কমন নিয়ে নেবে, 80 কমন নিয়ে নেবে। 80 কমন নিলে কি হবে, 1/x মাইনাস 1/x + 4 সমান সমান এদিকে 1, ঠিক আছে? বা 80টা 80 থাকবে, গুণ এখানে কি করবে, এটা যোগ করবে x × x + 4, কারণ তোমাকে ax² + bx + c ওই আকারে তোমাকে লিখতে হবে। তাহলে তোমাকে এখানে ওই আকারে, এটা তো নেই, ওই আকারে তোমাকে সাজাতে হবে। তাহলে দেখো x এর সাথে x কেটে যাবে, x + 4 পড়ে থাকবে। আর এখানে x + 4 এর সাথে x + 4 কেটে যাবে, x পড়ে থাকবে -x = 1। এরপরে দেখো বাঁ দিকে চলে আসছি, এদিকে এখানে বাঁ দিকে এটা করাচ্ছি, ওখানে জায়গা নেই, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো, বাঁ দিয়ে, বা 80 গুণ, দেখো x + 4 - x, x + 4 - x, তাহলে এখানে x আর x তো কেটে যাবে, তাহলে 4 বাই, নিচে দেখো x × x + 4 আছে, তাহলে এটা গুণ করে দাও, x² x এ গুণ করলে x² যোগ x এর সাথে 4 গুণ করলে 4x, ঠিক আছে? = কত, 1। এবার দেখো এটা গুণ করে দাও, বা 80 কে 4 দিয়ে গুণ করো, 4 × 8 = 32, 320 সমান সমান এই যে নিচে যেটা আছে, এই নিচে পুরোটা ওইদিকে ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে একের সাথে, তাহলে x² + 4x, বা x² + 4x, আর এই 320টা ওই দিকে চলে গেলে -320 = 0 হয়ে গেল তোমার দ্বিঘাত সমীকরণ, যেখানে একটা x² এর টার্ম, একটা x এর টার্ম, আর একটা x বিহীন টার্ম, ঠিক আছে? এতদূর করে তোমার হলো অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 6-3, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। আচ্ছা, ট্রেনটির গতিবেগ 5 ঘন্টা, গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। লাস্ট লাইনটা হচ্ছে তোমার কি মানে হচ্ছে চাবি, ঠিক আছে? লাস্ট লাইন থেকে তুমি সমীকরণটা গঠন করতে পারবে। তাহলে সময় 2 ঘন্টা কম লাগতো। তাহলে প্রথম ক্ষেত্রে আমি যদি সময় বের করি আর দ্বিতীয় ক্ষেত্রে যদি সময় বের করি, দিয়ে দুটোকে মাইনাস করি, তাহলে আমার কত হবে, 2। ওটাই হলো তোমার চাবি। তাহলে 6-3 কি বলেছে, যে স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার আর গতিবেগ 5 কিমি বেশি। তাহলে তুমি বলবে যে প্রথমে ধরি গতিবেগ x কিমি পার ঘন্টা, হলো ধরি গতিবেগ x কিমি পার ঘন্টা, সুতরাং সময় লাগবে 300 কিলোমিটার, দুটো স্টেশনের মধ্যে 300 কিলোমিটার দূরত্ব, তাহলে কত সময় লাগবে, সময় লাগবে, এবার দেখো দূরত্ব বাই গতিবেগ করলে তোমার সময় বেরোয়। তাহলে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, আর কোন গতিবেগ কত, x, তাহলে সময় কত লিখবে তুমি, আর কি কিলোমিটার/আওয়ারে লিখবে না, সময় সবসময় ঘন্টা, কারণ এখানে তুমি ঘন্টা নিয়েছো, তাহলে সময় লাগবে 300/x। এবার যদি বলছে, যদি গতিবেগ 5 কিমি পার ঘন্টা বেশি হতো, যদি গতিবেগ 5 কিমি পার ঘন্টা বেশি হতো, তবে সময় লাগতো, কত, সমান সমান 300 কিলোমিটারই যাবে, কিন্তু এখন আর x কিলোমিটার তো যাবে না, এখন গতিবেগ কত হয়ে গেছে, x + 5 ঘন্টা, x + 5 হয়ে গেছে গতিবেগ, তাহলে 300/x + 5 ঘন্টা। এবার দেখো বলছে যে সেকেন্ড কেসে, দ্বিতীয় কেসে 2 ঘন্টা কম সময় লাগতো, এই দেখো, তাহলে তোমার ওটাই প্রশ্ন অনুসারে কি লিখবে, 300/x মাইনাস, এটা প্রথম কেস, প্রথমতে বেশি দ্বিতীয়তে কম, তাহলে 300/x + 5 = কত, 2 ঘন্টা। দেখো এইটা ঠিক আগের মতো, উপরে 80 ছিল, এখানে উপরে 80 ছিল, নিচে তোমার x + 4 ছিল, এখানে নিচে x + 5 আছে। তাহলে আমি একটা লাইন করে দিই, বাকিটা থাকবে তোমাদের দায়িত্ব, এটা তোমরা নিজেরা করবে। এখান থেকে কি করবে, 300 কমন নিয়ে নেবে, 300 কমন নিয়ে নিলে কি হয়ে যাবে, 1/x, ঠিক আগেরটার মতো 1/x + 5 সমান সমান 2।
এবার দেখো এখানে 2 দিয়ে কেটে দেবে, 2 একে 2, এটা 2 দিয়ে 150 হয়ে গেল। তাহলে তোমার এখানে 80 ছিল আর এখানে 1/x, 1/x + 4 ছিল, এখানে 1 ছিল। ঠিক তেমনই হয়ে গেল, 80 র জায়গায় এখন 150 আছে, 1/x আছে মাইনাস 1/x + 5 আছে, ওখানে ছিল 1/x + 4। একদম সেম টু সেম এবার অঙ্কটা হয়ে যাবে। তাহলে তোমরা এবার করে নিতে পারবে, আশা করছি তোমরা এটা করে নেবে। এটা HW। ঠিক আছে, চলো পরেরটাই। পরেরটা দেখো 3 নম্বর হয়ে গেল। 4, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করেছেন 336 টাকায়। ক্রয় করে 336 টাকায় বিক্রি করেছেন। তিনি যত টাকা ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ। তাহলে এখানে আমি ধরে নেব 6 এর 4, এখানে কি ধরে নেব যে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন তত শতকরা তত টাকা লাভ হয়েছে। তাহলে লিখব ধরি ক্রয় মূল্য x টাকা, ধরি ক্রয় মূল্য x টাকা। এবারে বলেছে যে যত টাকায় কিনেছেন শতকরা তত টাকা তার লাভ হয়েছে, শতকরা লাভ, তাহলে লাভ কত? সুতরাং লাভ সমান সমান x%, লাভ হচ্ছে x%। তাহলে x টাকার উপরে x% লাভ হয়েছে। এবার বলেছে বিক্রি করেছে 336 টাকায়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে লাভের পরিমাণ লিখবে এখানে, লাভের পরিমাণ কত হবে? x টাকা ছিল তার x%, তার মানে x/100। লাভের পরিমাণ কত? x²/100। এটা হলো লাভের পরিমাণ। তাহলে এটা যদি লাভের পরিমাণ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? সুতরাং বিক্রয় মূল্য কত লিখব? ক্রয় মূল্য ছিল x টাকা, লাভ হয়েছে x²/100। ভালো করে বুঝে নাও, x টাকা ক্রয় মূল্য ছিল, x²/100 টাকা লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্য কি এটা পুরোটা হবে না? ক্রয় মূল্যের সাথে তুমি লাভ যোগ করে দিলেই তো বিক্রয় মূল্য পাবে। তাহলে প্রশ্নানুসারে কি লিখবে? প্রশ্নানুসারে হয়ে যাবে x + x²/100 সমান সমান বিক্রয় মূল্য তোমাকে বলে দিয়েছে দেখো 336 টাকা, আর এখানে বিক্রয় মূল্য তুমি x দিয়ে বের করেছো, তাহলে নিশ্চয়ই এই x এর যেটা বের করেছো আর 336 এই দুটো সমান হবে, না হলে কি করে অঙ্কটা হবে? ওটাই তোমার এখানে চাবি। তাহলে 336 টাকা হয়ে গেল। তাহলে এবারে কি করবে? এটা যোগ করে দেবে, বা 100 কি করবে? 100x যোগ x² সমান সমান 336, বা x², এটাকে ঘুরিয়ে লিখবে একটু, যে x² আগে প্লাস 100x সমান সমান 33600, এটাকে এদিকে গুণ করে দেবে 100টাকে, বা কত লিখবে? x² প্লাস 100x। এবার এই 33600 এটাকে এদিকে নিয়ে চলে আসবে, মাইনাস হয়ে যাবে 33600 সমান সমান, এটা হলো তোমার দ্বিঘাত সমীকরণ, যেখানে একটা x² এর টার্ম, একটা x এর টার্ম আর একটা x ছাড়া টার্ম থাকবে। হয়ে গেল। নেক্সট চলো, নেক্সট হচ্ছে 5-এরটা। দেখো 5-এরটা বুঝতে গেলে আগে বুঝতে হবে যে স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল এই দুটো ব্যাপার আছে। স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল। একটা ধরো এখানে নদী আছে, নদীতে এদিকে জল যাচ্ছে, ঠিক আছে, এরকম জল আছে, জলটা এই সাইডে যাচ্ছে। তাহলে তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তখন রাস্তা কি চলে? রাস্তা তো চলে না। তখন রাস্তার উপর দিয়ে যখন হাঁটো তোমার নিজের একটা স্পিড থাকে, বুঝতে পেরেছো? তাহলে ওই স্পিডটাই তোমার স্পিড হয় বা গতিবেগ হয়। কিন্তু যখন তুমি নদীতে যাবে বা নদীতে নৌকা নিয়ে বা স্পিড বোট নিয়ে যখন যাবে, তাহলে নদীর জল কিন্তু স্থির থাকে না, রাস্তার মতো স্টপ হয়ে থাকে না, নদীর জলও কিন্তু আগে যায়, ঠিক আছে? নদীর জলও আগে যাচ্ছে আর নদীর জলের উপরে তুমি নৌকা নিয়ে যাচ্ছ, নদীর জলটাও এগোচ্ছে, নৌকাটাও এগোচ্ছে, তার মানে নৌকাটা এগোচ্ছে, নদীর জলটাও এগোচ্ছে, নৌকাটা এরকম করে এগোচ্ছে আর নদীর জলটাও এগোচ্ছে, তাহলে এগোতে এগোতে তাহলে কি হবে? স্পিড দুটো যোগ হবে না? তাহলে তুমি যদি নদীর স্রোতের দিকে যাও, এদিকে স্রোত যাচ্ছে, তুমিও এদিকে যাচ্ছ, তোমার স্পিড আর নদীর স্পিড এরকম করে দুটো একসাথে চলছে। তাহলে নদীর স্রোতের দিকে যদি যাও বা অনুকূলে যাও, তাহলে তোমার স্পিড বা নৌকার যে স্পিড আর নদীর যে জলের স্পিড সেই দুটো যোগ হয়ে যায়।
আর উল্টোটা ধরো, নদীর জল এইদিকে যাচ্ছে আর তুমি যাচ্ছ উল্টো দিকে, মানে এই দিকে। নদী এই দিকে তোমাকে ঠেলছে আর তুমি যাচ্ছ নদীর বিপরীত দিকে। তাহলে তুমি কি আসতে যাবে না? আসতে যাবে তো। তাহলে সেক্ষেত্রে তোমার নদীর স্রোত আর তোমার নিজের বোটের বা নৌকার যে বেগ বা গতিবেগ, ওই দুটো মাইনাস হয়ে যায়। তাহলে কি বুঝলে? নদীর স্রোতের অনুকূলে গেলে যোগ হবে, নদীর স্রোতের উল্টো দিকে গেলে বিয়োগ হবে। তাহলে এখানে দেখো 2 কিলোমিটার ঘন্টায় 2 কিলোমিটার কি স্রোতের বেগ। স্রোতের বেগ মানে এখানে জলের স্রোতের বেগ। তাহলে তুমি ধরবে এখানে পাঁচেরটা কি না রতন মাঝির স্রোতের অনুকূলে গিয়ে, আচ্ছা তাহলে লিখবে যে রতন মাঝির গতিবেগ। ধরি রতন মাঝির গতিবেগ x কিমি পার ঘন্টা। এবার দেখো যদি স্রোতের অনুকূলে যায় তাহলে লিখবে স্রোতের অনুকূলে বেগ কত লিখবে? x যোগ 2, কারণ x হচ্ছে রতন মাঝির গতিবেগ মানে নৌকাটা, আর স্রোতের অনুকূলে যাচ্ছে মানে স্রোতের দিকে যাচ্ছে, তাহলে স্রোতের বেগ কত? 2। তাহলে আমি কি বললাম? যদি একই দিকে যায় তাহলে যোগ হবে, তাহলে x + 2 কিমি পার ঘন্টা। ঠিক আছে? আর স্রোতের প্রতিকূলে মানে উল্টো দিকে বেগ কত হবে? উল্টো দিকে গেলে আমি কি বললাম? একজন এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে, তাহলে সেটা বিয়োগ হয়ে যায়। তাহলে x - 2 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে হয়ে গেল, স্রোতের প্রতিকূলে হয়ে গেল। এবার দেখো বলছে যে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। কি 10 ঘন্টা সময় লাগে? স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে আবার ওই দূরত্ব ফিরছে। তাহলে ভেবে নাও এইদিকে বাঁদিকে চলে এসো, এইটা 21 কিলোমিটার, এখান থেকে এইটুকুনি 21 কিলোমিটার। ঠিক আছে? তাহলে ও কি করছে? 21 কিলোমিটার একবার এদিক থেকে এখানে যাচ্ছে, গিয়ে এখান থেকে আবার এদিকে ফিরে আসছে। তাহলে বলো যাওয়ার সময় তার বেগ কত? যাওয়ার সময় x + 2, যখন ফিরে আসছে তখন নদীর স্রোত তো এইদিকে চলছিল, তা ও এদিক থেকে এখানে গেল, যাওয়ার পরে যখন ফিরে আসবে তখন কি স্রোত এরকম উল্টে যাবে? উল্টে তো যায় না। তাহলে ও এদিকে যাচ্ছিল, যখন ফিরে আসবে তখন সে স্রোতের বিপরীতে যাবে। তাহলে স্রোতের মানে অপোজিটে বা প্রতিকূলে x - 2 কিলোমিটার পার ঘন্টা। এবার দেখো এখানে বলছে টোটাল, মানে এই গেল আর এই এলো, টোটাল টাইম কত লেগেছে? টোটাল টাইম লেগেছে 10 ঘন্টা। ঠিক আছে? তাহলে শুধু যেতে যেতে সময় লাগে। এবার সময় কি করে বের করব? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? 21 কিলোমিটার। 21 কিলোমিটার বাই গতিবেগ কত? যখন যাচ্ছে তখন স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে অনুকূলের বেগ তোমাকে লিখতে হবে x + 2। আর সময়ের একক কি হবে? ঘন্টা। ক্লিয়ার? ফিরে আসতে ফিরে আসতে সময় লাগে। এবার দেখো যখন ফিরে আসছে তখন স্রোতের অপোজিটে বা প্রতিকূলে আসছে, তাহলে সেখানে তোমার প্রতিকূলের বেগটা দিতে হবে। তাহলে 21/x - 2 ঘন্টা। বুঝে গেলে? তাহলে যেতে এত, আসতে এত, তাহলে 2 ঘন্টা। তাহলে এই দুটোর সমষ্টিই তো তোমার এখানে বলেছে 10 ঘন্টা। তাহলে প্রশ্নানুসারে কি লিখব? 21/x + 2 ইন্টু নয় যোগ 21/x - 2, এই দুটোকে যোগ করে কত পাবো? 10। একইভাবে একদম 21টাকে কমন নিয়ে নেবে, 1/x + 2 যোগ 1/x - 2 = তুমি কত লিখবে এখানে? 10। ঠিক আছে? এটা আমি করেই দিচ্ছি। ঠিক আছে? এটা একটু তোমার ইয়ে আছে, একটা ফর্মুলা পড়বে, ওই জন্য আমি এটা করে দিই। দেখো ওখানে আর ধরবে না, তাহলে বাঁদিকে চলে এসো, এখানে করে দিই একটু, বা এখানে এই 21টাকে তুমি ওইদিকে 10/21 করে দেবে। আচ্ছা করতে হবে না, এটা থাক। 21 গুণ এইটাকে যোগ করবে x + 2, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, x + 2 ইন্টু x - 2 সমান সমান এটা 10ই লিখবে। তাহলে x + 2 এর সাথে x + 2 কেটে যাবে, x - 2 পড়ে থাকবে, ব্র্যাকেট দেবে, যোগ x - 2 এর সাথে x - 2 কেটে যাবে, x + 2 পড়ে থাকবে। হয়ে গেল? এবার এখান থেকে এদিকে চলে এসো, তাহলে এখানে কি লিখবে? বা 21 গুণ কত লিখবে? x - 2
দাঁড়াও x-2 যোগ x+2, দেখো -2 আর +2 এখানে কেটে যাবে, তাহলে উপরে কত লাগবে 2x বাই নিচে দেখো একটা ফর্মুলা পড়বে a + b × a - b, a + b × a - b কিসের ফর্মুলা a² - b², তাহলে x² মাইনাস b কত এখানে 2, তাহলে 4 4 স্কয়ার নয় সরি 2 স্কয়ার মানে 4, x² - 2 স্কয়ার, তাহলে x² - 4 ইকুয়াল টু কত 10। বা এখানে কত লিখবো যে 21 আর 2 21 আর 2x, এটা আমরা কি করে দেবো গুণ করে দেবো, তাহলে 21 × 2 = 42x। আর নিচে যেটা আছে x² - 4 এটা ওইদিকে 10 এর সাথে গুণ হয়ে যাবে, একদম ঠিক প্রথমে যেটা করলাম একদম সেম হবে, তাহলে 42x হয়ে গেল, এটা 10 এর সাথে গুণ হয়ে যাবে 10 × x²। আচ্ছা এখানে গুণটা একবারে করেই দাও, গুণটা করে দিলে সুবিধা হবে। 10 এর সাথে x² গুণ করলে হবে 10x² মাইনাস 10 এর সাথে 4 গুণ করলে হবে 40, তাহলে বা কত লিখবে এখানে এই 10x² রেখে দাও, 42x টাকে ওইদিকে পাঠিয়ে দাও, মাইনাস 42x আর মাইনাস এটা 40 সমান 0 পেয়ে গেলে। এবার দেখো এটা রাখতে পারো, এটাতেও সেম একটা x² এর টার্ম, একটা x টার্ম আর একটা x বিহীন টার্ম, তাহলে এখানেও তুমি ওটা রাখতে পারো, অথবা এখানে 2 কমন নিয়ে নাও, তাহলে এখানে কত পাবে 5x² মাইনাস 21x মাইনাস কত পাবে 2 কমন নিলে এটা 20, 20 দুগুণে 40 সমান 0, তাহলে বা কত লিখতে পারবে 5x² মাইনাস 21x মাইনাস 20 ইজিক্যাল টু ওই দুইটা এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 0-র সাথে যা ভাগ দেবে সেটা 0ই হবে, 0। এইটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, এখানে শুধু সমীকরণ গঠন করতে বলেছে, তাহলে শুধুমাত্র আমরা সমীকরণটাই গঠন করব, এখানে কিছু করব না। আচ্ছা হয়ে গেল। দেখো আর 3টা অঙ্ক বাকি আছে, 6, 7, 8। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয় একসঙ্গে কাজটি করলে 2 ঘন্টায় শেষ করতে পারে। ঠিক আছে, তাহলে দেখো মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, এখান থেকে তুমি ধরবে, আর শেষের লাইনটা হলো তোমার চাবি। ঠিক আছে, 2 ঘন্টা কাজটি 2 ঘন্টায় শেষ করতো, তাহলে আচ্ছা করেই দিই। 6এরটা দেখো, আমাদের বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি, তাহলে আমি কি বললাম কে বেশি তুমি সেটা দেখে নেবে, মহিম অপেক্ষা মজিদের বেশি, তাহলে মজিদের হচ্ছে বেশি, তাহলে কম কে তাকে তুমি আগে ধরবে, তাহলে মহিম হচ্ছে কম, তাহলে লিখবে মহিমের ধরি মহিমের সময় লাগে x, এখানে কি দিয়েছে ঘন্টা, আচ্ছা মহিমের সময় লাগে x ঘন্টা, সুতরাং মজিদের সময় লাগে, মজিদের তাহলে কত সময় লাগবে, দেখো 3 ঘন্টা বেশি বলেছে, তাহলে x যোগ 3 ঘন্টা, মহিমের সময় লাগে এত, মজিদের সময় লাগে এত। দেখো কি করতে, বাগান পরিষ্কার করতে, তাহলে মহিমেরও বাগান পরিষ্কার করতেই সময় লাগে, আর মজিদেরও বাগান পরিষ্কার করতেই সময় লাগে, তাহলে কাজটা তো এক অংশ, পুরো একটা কাজই তো হচ্ছে, তাই না, এক অংশ, তাহলে মহিম 1 ঘন্টায়, দেখো x ঘন্টায় তো ও পুরো কাজটা করছে, তাহলে x ঘন্টায় পুরো কাজটা করছে মানে সে পুরো কাজ আমাদের সবসময় ভগ্নাংশে কত ধরতে হয় 1 অংশ, তাহলে x ঘন্টায় 1 অংশ করছে, তাহলে 1 ঘন্টায় কত করে, তাহলে মহিম 1 ঘন্টায় করে কত অংশ, 1 অংশ ছিল, 1 অংশ পুরো ছিল, তাহলে এভাবে ভেবে নাও x ঘন্টায় করে 1 অংশ আর 1 ঘন্টায় করে কত 1/x অংশ হলো। আর মহিম যদি 1 ঘন্টা এত করে, তাহলে মজিদ কত করবে, মজিদ 1 ঘন্টায় করে, তাহলে মজিদ 1 ঘন্টায় কত করে 1/x+3 অংশ, কারণ তার সময় লাগে কত x+3 ঘন্টা, তাহলে x+3 ঘন্টায় 1 অংশ করে, তাহলে 1 ঘন্টায় কত করবে 1/x+3 অংশ। এবারে দেখো কি বলেছে, তারা উভয়ে একসঙ্গে, এই যখন উভয়ে একসঙ্গে কাজ করবে তখন আমি ওই 1 ঘন্টা না বের করলে দুটোকে যোগ করতে পারবো না, বুঝতে পারলে, ওই জন্য আমাদের 1 ঘন্টাকে বের করতে হয়, তাহলে তারা 1 ঘন্টায়, মজিদও 1 ঘন্টায় কত অংশ করে আর মহিমা 1 ঘন্টায় কত অংশ করে, তাহলে তারা দুজন মিলে
1 ঘন্টা। এবার দেখো দুজন মিলে 1 ঘন্টায় করে, ভালো করে বুঝে নাও। তাহলে 1 ঘন্টায় মহিম করে 1/x অংশ, আর ওই 1 ঘন্টাতেই মজিদ করে 1/x+3 অংশ। তাহলে দুজন মিলে 1 ঘন্টায় করে এত অংশ। বুঝতে পেরেছো? এবার বলছে যে কাজটি একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে 2 ঘন্টায় শেষ করতে পারে। তো এটা কিভাবে করব? না, দুজন মিলে 1 ঘন্টায় এত অংশ কাজ করে। তাহলে 2 ঘন্টায় কত অংশ কাজ করবে? 2 ঘন্টায় কত অংশ কাজ করবে? দুজন মিলে, ভালো করে বুঝে নাও। এখানে বলছে যে উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে। তাহলে আমি এখানে কি করলাম যে দুজন মিলে 1 ঘন্টায় এত অংশ শেষ করে। এবার ধরো কাজটা হচ্ছে পুরোটা 1 অংশ। ভালো করে বোঝো, কাজটা পুরোটা 1 অংশ। তাহলে 1/x প্লাস 1/x+3 এখানে লিখবে, সুতরাং 1/x প্লাস 1/x এত অংশ করে 1 ঘন্টায়। ভালো করে বুঝে নাও। তাহলে পুরো কাজটা তারা তো করবে, পুরো কাজটা করতে 2 ঘন্টা সময়। তাহলে পুরো কাজ কত অংশ? 1 অংশ। তাহলে 1 অংশ করে 1/x প্লাস 1/x+3, ঠিক আছে? এত ঘন্টায়, এত ঘন্টায়। তাহলে 1 অংশ করতে এখানে এত ঘন্টা সময় লাগছে। আবার বলছে এখানে 2 ঘন্টায় কাজটা শেষ করে দিতে পারে। 2 ঘন্টায় কাজটা, এখানে কিন্তু এটা এখানে যোগ করবে না। যোগ করলে অঙ্কটা ফালতু, ফালতু বড় হবে। করতেও পারো, করে দিতেও পারো, কোনো অসুবিধা নেই। আমি একবারে করব, ওইজন্য এখানে রেখে দিয়েছি। এবার বলেছে দেখো এই 1 অংশ ওরা এত ঘন্টায় 1 অংশ করে। আর এখানে দেখো 2 ঘন্টায় লেখা আছে। তাহলে এইটা আর 2 ঘন্টাটা তো সেম। তাহলে এদিকে চলে এসো, এদিকে। তাহলে প্রশ্নানুসারে কি বলবো? প্রশ্নানুসারে কত হবে? 1/x প্লাস 1/x+1, 1 নয়, সরি, এটা 3 হবে। 3, এইটাই তো তোমার 2 এর সাথে সমান। ভালো করে বুঝে নাও, এটাই তো তোমার 2 এর সাথে সমান। তাহলে কি করবে? এই যে নিচে যেটা পুরোটা আছে এটা ওইদিকে গুণ করে দেবে। তাহলে বা 2 × 1/x প্লাস 1/x+3 = 1। দেখো পুরো সেম আগের মতো অঙ্কটা চলে এলো। আগের মতো অঙ্কটা কি না, বাইরে 2 আছে, 1/x 1/x+3। এই জন্যই আমি বললাম যে ওখানে করবে না, ওটা করলেও সেই এখানেও করতে হবে, ওখানেও করতে হবে। কিন্তু একবারে করাটা বেটার। তাহলে এখান থেকে এবার তুমি ওইভাবে করে এটা করে নিতে পারবে। তাহলে এটাও তোমাদের SW থাকলো। একই রকম অঙ্ক, সেম টাইপের অঙ্ক। তাহলে এটা করে নেবে, করে নিয়ে দ্বিঘাত সমীকরণ ax² + bx + c আকারে এসে যাবে। ঠিক আছে, চলো পরেরটা। পরেরটা কি বলেছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এই 2 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট যা থাকবে সমস্ত কটাই ইম্পর্টেন্ট। ওকে? তো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। তাহলে একটা অঙ্ক কাকে বলে আর সংখ্যা কাকে বলে এটা তোমাদের জানতে হবে। অঙ্ক কাকে বলে? অঙ্ক হচ্ছে যেটাকে ইংরেজিতে বলে ডিজিট। ঠিক আছে? যেটা 0 থেকে 9 অবধি হয়। আমাদের 10 টা ডিজিট থাকে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 খানা ডিজিট। ঠিক আছে? কিন্তু সংখ্যা কাকে বলে? সংখ্যা হচ্ছে এই অঙ্কগুলো দিয়ে তৈরি জিনিসকে সংখ্যা বলে। যেমন ধরো 225। তাহলে এখানে 225 পুরোটা হচ্ছে সংখ্যা। কিন্তু এই এক একটা এগুলো কি এক একটা হচ্ছে অঙ্ক বা ডিজিট যেটাকে বলা হয়। তো এটাকে কত অঙ্কের সংখ্যা আমরা বলি? 3 অঙ্কের সংখ্যা। কেন বলি? কারণ 3 টে অঙ্ক আছে। 2 আছে, 2 আছে, 5 আছে। তো 3 ডিজিট নাম্বার বলা হয় ইংরেজিতে, অর্থাৎ 3 অঙ্কের সংখ্যা। বুঝতে পেরেছো অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য? ঠিক আছে। এবার দেখো কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট তার মানে একক থাকবে আর দশক থাকবে। ঠিক আছে? একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। এবার আবার সেম প্রশ্ন, মানে সেম জিনিস তোমাকে করতে হবে, কে বেশি? যে বেশি তাকে ধরবে না, যে কম তাকে ধরবে। তাহলে কে বেশি? একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে বেশি। তাহলে তুমি দশক স্থানীয় অঙ্কটাকে ধরে নেবে x। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্কটি, সংখ্যাটি কিন্তু এখানে লিখবে না, x। তাহলে দশকের ঘরে তুমি x ধরে নিলে, এইটা হচ্ছে x। ঠিক আছে? তাহলে একক, সুতরাং একক স্থানীয় অঙ্কটি কত হবে? কত বেশি? 6 বেশি। তাহলে x + 6। তাহলে একক স্থানীয় যে অঙ্কটা আছে এখানে, এটা হচ্ছে x + 6। তাহলে তুমি সংখ্যাটা কত পাবে তাহলে? x + x + 6।
নাকি এক্স গুণ এক্স প্লাস সিক্স, না এরকম নয়। এবার তোমাদের বুঝতে হবে সংখ্যা কীভাবে তৈরি হয়। দেখো বাঁ দিকে চলে এসো, এখানে দেখাচ্ছি একক আর দশক। এককের ঘরে দেওয়া আছে 7, আর দশকের ঘরে দেখো আছে 5। তা তুমি সংখ্যাটা কত বললে? 57। ঠিক আছে, 57টা আসছে কী করে? 5, 10, 7, 1, তাহলে 5 গুণ 10, 5 10 50 হলো, আর 7 গুণ 1 7 হলো, দিয়ে এই দুটোকে যোগ করে তোমার আসছে 57। নট পরপর বসিয়ে দিয়ে, বুঝেছো? পরপর বসিয়ে দিয়ে কিন্তু সংখ্যা হয় না। তা তোমাকে যদি বলা হয় এককের অঙ্কে আছে এক্স আর দশকের অঙ্কের আছে ওয়াই, তা তুমি কি সংখ্যাটা কি লিখবে? সংখ্যাটাকে তুমি কি ওয়াই এক্স লিখবে? ওয়াই এক্স লিখলেই সেটা কাটা হয়ে যাবে। কি লিখবে? ওয়াই 10 আর এক্স 1, তাহলে ওয়াই এর সঙ্গে 10 গুণ হবে, 10 ওয়াই হবে, আর এক্স এর সাথে 1 গুণ হবে, এক্স হবে। এই দুটোকে যোগ করলে কত পাবে? 10 ওয়াই প্লাস এক্স। এইটা হলো তোমার সংখ্যাটা। তাহলে তুমি সংখ্যাটাকে বের করা শিখতে হবে। তাহলে এই যে সেম জিনিস এখানে করলাম, এই জিনিসটা ওইখানে করতে হবে। বুঝতে পেরেছো? ডান দিকে যেটা আমি এখন অঙ্কটা করেছি, মেন অঙ্ক, এটা তোমাকে বোঝানোর জন্য বললাম। বাকি অঙ্কটা ওইখানে করতে হবে। দেখো কিভাবে হচ্ছে। তাহলে একক স্থানীয় অঙ্কটি এক্স, এই দশক স্থানীয় অঙ্কটি এক্স, আর একক স্থানীয় অঙ্কটি, তাহলে দশক স্থানীয়তে যে থাকবে তার সাথে 10 গুণ হবে, আর একক স্থানীয় যে থাকবে তার সাথে 1 গুণ হবে। সুতরাং সংখ্যাটি হলো এবার কি? তাহলে দশকের সাথে এক্স, তাহলে এক্স গুণ 10, এইটা যোগ, ওটা যোগ করছিলাম, তাহলে এক্স গুণ 10 যোগ একক স্থানীয় অঙ্কে 1 গুণ হবে, 1 গুণ হলে তো সেটাই থাকবে, তাহলে এক্স যোগ 6। বুঝতে পেরেছো? তাহলে এটা কি হবে? 10 এর সাথে গুণ করলে 10x প্লাস এখানে x প্লাস 6, তার মানে তোমার 11x প্লাস 6। তো সংখ্যাটি তুমি কত পেলে? 11x প্লাস 6। এবার বলেছে দেখো 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল মানে কত? অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে x একটা অঙ্ক আর x প্লাস 6 একটা অঙ্ক। তো এদের গুণফল যা হবে সেটা সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটি কত? 11x প্লাস 6, এখান থেকে 12 কম। তাহলে প্রশ্নানুসারে কি লিখবে? প্রশ্নানুসারে x গুণ x প্লাস 6, অঙ্ক দুটির গুণফল কি হলো? সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 11x প্লাস 6, এটার থেকে 12 কম, তাহলে -12 হয়ে গেল। বা গুণ করে দাও, x স্কোয়ার প্লাস 6x সমান সমান, এটা গুণ করে দাও 12, এটা তো গুণ হবে না, মাইনাস আছে। তাহলে দেখো 11x প্লাস 6 মাইনাস 12, তাহলে প্লাস 6 মাইনাস 12 কত? -6, তাহলে 11x মাইনাস 6। ঠিক আছে? বা x স্কোয়ার, এই 6x টা এদিকে আছে 6x, এই 11x-টাকে বাঁ দিকে দিয়ে দাও, তাহলে -11x, আর 6টাকেও এইদিকে নিয়ে চলে আসো, তাহলে প্লাস 6 সমান সমান 0। বা x স্কোয়ার প্লাস 6x আর -11x কত হবে? -5x। এই জিনিসগুলো যারা জানো না যে প্লাস মাইনাস কী করে যোগ বিয়োগ হয়, তাহলে তারা একটু এগুলো শিখে নেবে, কারণ এইগুলো মাধ্যমিকে শেখানো মানে সেটা ঠিক নয়। ঠিক আছে? এটা ক্লাস 6 7 এ শেখানো হয়। তাহলে +6 -11 কত হবে? -5x প্লাস 6 0। এটাই হলো তোমার দ্বিঘাত সমীকরণ। আর একটা অঙ্ক বাকি আছে, চলো ওটাও করে দিই। 45 মিটার দীর্ঘ, 40 মিটার প্রস্থস্থ। তাহলে দীর্ঘ মানে হচ্ছে একটা দৈর্ঘ্য বলে দিয়েছে, 40 মিটার প্রস্থস্থ মানে এটা প্রস্থ বলে দিয়েছে। একটি আয়তাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমানে চওড়া একটি রাস্তা আছে। তাহলে দেখো ছবিটা আগে আঁকি। এটা হলো তোমার আয়তাকার মাঠ, যার বলে দিয়েছে দীর্ঘ 45 মিটার, তাহলে এটা 45 মিটার, আর প্রস্থ 40 মিটার, এটা 40 মিটার। বাইরের দিকে সমানে চওড়া একটি রাস্তা আছে, তাহলে এদিকে সমান চওড়া রাস্তা আছে, তাহলে এতটা চওড়া নিয়ে নিলাম, তাহলে রাস্তাটা এরকম যাবে, এই এই আর এরকম। রাস্তাটা কোনটুকু? এইটুকুনি হচ্ছে তোমার রাস্তা। এই যে আমি শেড দিচ্ছি, শেড টুকুনি তোমার হচ্ছে রাস্তা, এবং এটা সমানে চওড়া, এই যে চওড়া আছে, এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে তুমি যদি রাস্তার ক্ষেত্রফলটা বের করতে পারো তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে লিখবে, ধরি রাস্তাটি x মিটার চওড়া, x মিটার চওড়া, তাহলে তুমি এটা x ধরলে। এবার দেখো যে খেলার মাঠে, সুতরাং খেলার মাঠের ক্ষেত্রফল কত হবে? খেলার মাঠের ক্ষেত্রফল তুমি কত লিখবে? খেলার মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 45 গুণ 40 করে দাও, যত হবে 4 5 4 5 20, 4 4 16 17 18।
1800 কত লিখবে? বর্গমিটার। বর্গমিটার লিখতে হবে যেহেতু ক্ষেত্রফলের একক বর্গমিটার। ওকে, এবারে দেখো রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য। এবারে চলে এসো, দৈর্ঘ্যটা ছিল 45 এরকম, এইটা 45, আর এইদিকে এক্স মিটার চওড়া এটা, আর এদিকেও এক্স মিটার চওড়া। তাহলে এইটা যতটুকু, এখান থেকে এইটুকুনও ততটুকুই তো। তাহলে এখানেও এটা এক্স আর এখানেও এটা এক্স, তাহলে এদিকে এক্স যোগ হলো, এদিকে এক্স যোগ হলো, তাহলে কত যোগ হলো? 2x যোগ হলো। তাহলে দৈর্ঘ্য কত হবে? 45 প্লাস 2x মিটার। ক্লিয়ার? আবার সেম লিখবে রাস্তা সহ খেলার মাঠের প্রস্থ। প্রস্থ কত হবে? দেখো প্রস্থ একই হবে, এটা 40 ছিল, এদিকেও চারিদিকে সমান চওড়া, চারিদিকে সমান চওড়া। তার মানে কি? তার মানে হচ্ছে নিচের দিকেও এক্স, উপরের দিকেও এক্স, তাহলে এদিকেও এক্স বাড়বে, ওইদিকেও এক্স বাড়বে। তাহলে কোথা থেকে বাড়বে? 40 থেকে। তাহলে 40 প্লাস 2x মিটার হয়ে গেল। তাহলে এবার রাস্তা সহ খেলার মাঠের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? দুটো গুণ হবে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 45 প্লাস 2x গুণ 40 প্লাস 2x। এই 45 প্লাস 2x গুণ 40 প্লাস 2x। এবার দেখো কি বলেছে, যে ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল কি করে পাবে? দেখো ভালো করে দেখো, এই ভিতরকার ক্ষেত্রফলটা বের করলে, আর রাস্তা সহ পুরোটার বের করেছো, এই যে পুরো জিনিসটা, মানে পুরো এই জিনিসটা, ঠিক আছে? রাস্তা সহ বের করেছো, একটা শুধু ভিতরকারটা বের করেছো আর রাস্তা সহ বের করেছো। তাহলে রাস্তা সহ জিনিসটা থেকে ভিতরকার জিনিসটা আমি যদি কেটে বের করে দিই, তাহলেই হয়ে যাবে আমার রাস্তার ক্ষেত্রফল, তাই না? এই যে ভিতরের এই পোর্শনটুকু যদি আমি কেটে দিয়ে দিই বা বাদ দিয়ে দিই পুরোটা থেকে, তাহলেই এই রাস্তাটা যতটা আছে এই রাস্তাটা পেয়ে যাব। তাহলে এটা কি করব? এটাও আমাকে গুণ করতে হবে। তাহলে দেখো 45কে 40 দিয়ে আগে গুণ করেছি, 45কে 40 দিয়ে গুণ করে 1800 এসে গেছে, ঠিক আছে? 1800 যোগ 45কে এবার 2x দিয়ে গুণ করতে, 45 দুগুণ 90x যোগ 40 দুগুণ 80x যোগ 2x 2x 4x স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে এদিকে চলে এসো এবার। তাহলে কত হলো? ওটা সমান সমান 1800 যোগ 90x আর 80x যদি আমি যোগ করি, তাহলে 58 17 170x যোগ 4x স্কোয়ার। এটা কি বেরোলো? তোমার রাস্তা সহ খেলার মাঠের ক্ষেত্রফল। তাহলে এবারে প্রশ্নানুসারে কি? প্রশ্নানুসারে এই যে রাস্তা সহ যেটা, সেখান থেকে শুধু খেলার মাঠটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে রাস্তা। তাহলে দেখো 1800 প্লাস 170x প্লাস 4x স্কোয়ার, এটা ছিল, এটা থেকে তুমি রাস্তার শুধু খেলার মাঠের ক্ষেত্রফল কত? এই দেখো, খেলার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 1800 বর্গমিটার। তাহলে এখান থেকে মাইনাস 1800 করে দেবে। এইটা করলে তুমি কত পাবে? যে 450। তাহলে এটা করলে তো রাস্তার ক্ষেত্রফল পেলে, এটাই 450 বর্গমিটার হয়ে গেল। বা দেখো এখানে প্লাস 1800 আছে, এখানে মাইনাস 1800 আছে, তাহলে দুটো কেটে যাবে। তাহলে এখানে কি পেলে? 4x স্কোয়ার যোগ 170x, আর এই দিকের 450টাকে বাঁ দিকে নিয়ে চলে এসো, মাইনাস 450 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে তোমার, এখানে কিছু কমন টমন যাবে না, তাহলে এটাই হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ। তাহলে 1.1 মোটামুটি সবকটাই আমি বলে দিয়েছি, দুটো বা তিনটে তোমাদের এইচটা দিয়েছি, নিজে করবে, নিজে যদি না করো তার তো হবে না, ঠিক আছে? তাহলে এত দূর অবধি। পরের ভিডিওতে পরের টপিক বা পরের তোমার আলোচনাটা হবে অবশ্যই। স্টে টিউনড। ওকে, গুড লাক।